আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এর চ্যাপ্টার 4 অর্থাৎ বৃত্ত অধ্যায়টা আমরা আজকের ক্লাসে কমপ্লিট করব। এই অধ্যায় থেকে আসা বোর্ড প্রশ্নগুলো ইনশাআল্লাহ আমরা এমনভাবে সমাধান করব যেন পরীক্ষায় আমরা খুব সহজে আনসার করতে পারি। যদি কারো এই অধ্যায় আগে করা না থাকে তারপরেও ইনশাআল্লাহ এই ক্লাসটা কমপ্লিট করার পরে ইনশাআল্লাহ তার জন্যও সৃজনশীল আনসার করা খুবই সহজ হয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। প্রথমেই চলো আমরা বৃত্তের সমীকরণের সাথে একটু পরিচিত হই। দেখো, যদি মূল বিন্দু হয় কেন্দ্র আর ব্যাসার্ধ হয় এ, সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল a স্কয়ার। কিন্তু যদি বৃত্তের কেন্দ্র হয় এইচ কে আর ব্যাসার্ধ হয় এ, সেক্ষেত্রে বৃত্তের সমীকরণ হবে x মাইনাস এইচ হোল স্কয়ার প্লাস y মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার। আর বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এই সমীকরণে যদি আমরা জি, এফ এবং সি এর মান জানতে পারি, তাহলে বৃত্তের কেন্দ্র বের করতে পারবো, সেটা হবে মাইনাস জি মাইনাস এফ, এবং ব্যাসার্ধ বের করতে পারবো, সেটা হবে রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে খেয়াল করো, একটা জিনিস একটু নোট ডাউন করে রাখতে পারো, সেটা হচ্ছে এই যে দ্বিতীয় যে সমীকরণটা, এটা আমরা তখনই ব্যবহার করি যখন বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দেয়া থাকে এবং আমাদেরকে বলা হয় যে তুমি বৃত্তের সমীকরণটা তৈরি করো। তখন আমরা সাধারণত এই 2 নাম্বার সমীকরণটা ইউজ করি। কেন্দ্র দেয়া আছে, ব্যাসার্ধ দেয়া আছে, এখন বৃত্তের সমীকরণ দেখাতে হবে। ওকে। আর যদি কোথাও দেখবা যে বৃত্তের সমীকরণ দেয়া থাকে, সাধারণত সেটা আদর্শ আকারে বা সাধারণ আকারে এই আকারে দেয়া থাকে, সেখান থেকে যদি তোমাকে বলা হয় যে কেন্দ্র বের করো আর ব্যাসার্ধ বের করো, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করি। এখান থেকে আমরা জি, এফ এবং সি এর মান যদি জানতে পারি, তাহলে আমরা খুবই সহজে কেন্দ্র বের করতে পারি মাইনাস জি মাইনাস এফ, আর এই সূত্র দিয়ে আমরা ব্যাসার্ধ বের করতে পারি। তাহলে ক্লিয়ার হয়েছে বিষয়টা? যদি কখনো বলা হয় যে কেন্দ্র আর ব্যাসার্ধ দিয়ে তোমাকে বলে বৃত্তের সমীকরণ তৈরি করো, তখন তুমি ওইটা ব্যবহার করবা। আর যদি তোমাকে একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিল, বললো যে এটা থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করো, তখন তুমি এইটা ব্যবহার করবা। তাহলে সহজ হবে। ঠিক আছে? আচ্ছা, চলো আমরা সৃজনশীল গুলো করা শুরু করি, তাহলে ইনশাআল্লাহ পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এই প্রথম অঙ্কটাতেই দেখো, একটা বৃত্তের সমীকরণ দিয়ে আমাদেরকে বলা হয়েছে এটার কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে। তো কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে হলে বৃত্তের সমীকরণ থেকে আমরা কি ইউজ করব? বৃত্তের এই যে সাধারণ যে সমীকরণটা আছে সেটা ইউজ করব। এখান থেকে জি এবং এফ এর মান জানলেই আমরা কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে পারবো, তাই না? আচ্ছা, খেয়াল করো, সমীকরণটা কি দিয়েছে? 3x স্কয়ার প্লাস 3y স্কয়ার মাইনাস 12x প্লাস 15y মাইনাস 6 ইকুয়াল 0। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণকে সাধারণ আকারের সাথে মিলাতে হলে আমাদেরকে x স্কয়ার প্লাস y স্কয়ার এই আকারে আনতে হবে না? তাহলে এখানে এই পুরো সমীকরণকে আমরা 3 দিয়ে ভাগ দিয়ে দিই। তাহলে 3x স্কয়ার হবে x স্কয়ার, 3y স্কয়ার হবে y স্কয়ার, মাইনাস 12x হবে মাইনাস 4x, প্লাস 15y হবে 5y, আর মাইনাস 6 হবে মাইনাস 2। এই যে দেখো, 3 দিয়ে সম্পূর্ণ সমীকরণকে ভাগ করলাম। কেন? এই সাধারণ আকারের সাথে মিলানোর জন্য। সাধারণ আকারে x স্কয়ার আছে, এখানেও x স্কয়ার আছে, সাধারণ আকারে y স্কয়ার আছে, এখানেও y স্কয়ার আছে, মিলে গেল। এখন বাকিটা অটোমেটিক মিলবে। কিভাবে? দেখো, মাইনাস 4x আছে, আর আমাদের সাধারণ আকারে আছে প্লাস 2gx। তার মানে 2g এর জায়গায় কি আছে? মাইনাস 4, তাই না? এই যে দেখো, 2g মানে হচ্ছে মাইনাস 4, তাহলে g মানে কত? মাইনাস 2। বুঝতে পারছো কিভাবে জিটা বের করলাম? খেয়াল করো, আবার খেয়াল করো। এই যে দেখো, এরপরে কি আছে? প্লাস 5y, আর আমাদের সাধারণ আকারে কি আছে? প্লাস 2fy। তাহলে 2f এর জায়গায় কি আছে? প্লাস 5। এই যে দেখো, 2f এর জায়গায় আছে প্লাস 5। তাহলে f মানে কত? 5/2। আচ্ছা, ধ্রুবক পদে কি আছে? সি এর জায়গায় আছে মাইনাস 2, সি মানে হচ্ছে মাইনাস 2। তাহলে জি, এফ এবং সি তিনটা মানই আমরা পেয়ে গেলাম। এখন কেন্দ্র মান কি? কেন্দ্র মান হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। তাহলে জি এর মান মাইনাস 2, এটাকে মাইনাস করলে হবে প্লাস 2। এফ এর মান 5/2, এটাকে মাইনাস করলে হবে মাইনাস 5/2। কেন্দ্র পেয়ে গেলাম। ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার, রুট ওভার অফ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে জি এর মান বসাও, এফ এর মান বসাও, সি এর মান বসাও, ক্যালকুলেশন করলেই ব্যাসার্ধ আসবে 7/2 একক। তাহলে দেখো, কেন্দ্র আর ব্যাসার্ধ বের করার জন্য আমরা কি এই সাধারণ সমীকরণটা ব্যবহার করেছি, তাই না? এখন এই অঙ্কটা দেখো, এখানেও দেখো বৃত্তের একটা সমীকরণ দিয়ে বলা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ বের করো। কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে গেলে সর্বদাই সাধারণ সমীকরণটা ইউজ করবো, তাহলে সবচেয়ে সহজ হবে। এক্ষেত্রে জি এবং এফ এর মান এবং সি এর মান বের করলেই আমরা কেন্দ্র পেয়ে যাবো মাইনাস জি মাইনাস এফ, আর ব্যাসার্ধ পেয়ে যাবো। তবে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এই সমীকরণটা কোন আকারে দেয়া বলতো? পোলার আকার না। আমরা কিন্তু সরলরেখা অধ্যায়ে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক সম্পর্কে জেনেছি। সেখানে কিন্তু দেখেছি যে পোলার আকারে কি কি থাকে? আর এবং থিটা থাকে পোলার আকারে, আর কার্তেশীয় আকারে থাকে এই যে এক্স এবং ওয়াই। তো প্রথমে এই পোলার আকার থেকে আমাদেরকে কার্তেশীয় আকারে সমীকরণটাকে ট্রান্সফার করতে হবে। সেক্ষেত্রে খেয়াল রেখো, এটা কিন্তু আমরা সরলরেখা অধ্যায়ে পড়েছি যে আর ইকুয়াল রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আর স্কয়ার সমান কত? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এক্স ইকুয়াল কি? আর কস থিটা, ওয়াই ইকুয়াল কি? আর সাইন থিটা। তাহলে এই ক্ষেত্রে আসো, তুমি যদি এই পুরো সমীকরণকে একটা আর দিয়ে গুণ দাও, তাহলে আর এর জায়গায় পাবা আর স্কয়ার, এই যে আর স্কয়ার।
6 এর সাথে পাবা r cos থিটা, এই যে 6r cos থিটা, 4 এর সাথে পাবা r sin থিটা, 4r sin থিটা। সম্পূর্ণ সমীকরণকে আমরা কি করেছি, r দিয়ে গুণ দিয়েছি। ওকে, এখন r স্কয়ার মানে কি, x স্কয়ার প্লাস y স্কয়ার, 6r cos থিটা মানে কি 6x, 4 এর সাথে কি আছে r sin থিটা, r sin থিটা মানে হচ্ছে y, 4y। দেখো সম্পূর্ণ সমীকরণ এখন কার্তেশীয় আকারে চলে আসলো। তো সবগুলিকে একপাশে নিয়ে আসো, এই যে এটা হবে আমাদের বৃত্তের সমীকরণ। এখন এই সমীকরণটাকে তুমি সাধারণ আকারের সাথে তুলনা করো। দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার দরকার নেই, এটা তো দুইটাতে সেমই আছে। দেখো এইখানে এক্স এর সাথে কি আছে -6, আর সাধারণ আকারে এক্স এর সাথে কি আছে 2g, তাহলে 2g এর জায়গায় আমরা কি পাচ্ছি -6। এই যে দেখো 2g মানে -6, তাহলে g মানে কত -3, তাহলে g এর মান পেয়ে গেলাম। এখন f দেখো, এই যে y এর সাথে কি আছে সাধারণ আকারে 2f, আর বৃত্তের সমীকরণ আছে -4, তাহলে 2f মানে হচ্ছে -4, তাহলে f মানে কত পাচ্ছি -2। আচ্ছা, সাধারণ আকারে c আছে, কিন্তু বৃত্তের সমীকরণে কোনো ধ্রুবক পদ নাই। দেখো x এবং y এর পরে কোনো ধ্রুবক পদ এখানে আছে, কোনো ধ্রুবক পদ নাই, সুতরাং আমরা বলতে পারি এক্ষেত্রে c মানে কত 0। ঠিক আছে, সো এখন আমরা কেন্দ্রের সমীকরণটা কত পাবো, -g, কেন্দ্রের স্থানাঙ্ক -g -f, এই ক্ষেত্রে g কত -3, তাহলে -g কত হবে +3, এই ক্ষেত্রে f কত -2, তাহলে -f কত হবে +2, তাই না? ওকে, এখন ব্যাসার্ধ। ব্যাসার্ধ বের করার ক্ষেত্রে √g² + f² - c, এই ক্ষেত্রে জাস্ট g এবং f এবং c এর মান বসিয়ে দিলে আমরা পাবো √13 একক। তো আশা করছি কিভাবে এই অঙ্কটা আমরা সলভ করলাম সেটা বুঝে গেছো। এখন এই অঙ্কটা খেয়াল করো, দেখো এখানে বলা হচ্ছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 4, 5 বিন্দুতে অবস্থিত এবং যা এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। আচ্ছা, যদি কোনো বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ থাকে আর আমাদেরকে বলে বৃত্তের সমীকরণ বের করতে, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, তাই না? x - h² + y - k² = a², যেখানে বৃত্তের কেন্দ্র হচ্ছে hk আর ব্যাসার্ধ হচ্ছে a। এখন আমাদের বৃত্তের কেন্দ্র দেওয়া হচ্ছে 4, 5, তাহলে সেই ক্ষেত্রে h এর জায়গায় বসাবো 4, k এর জায়গায় বসাবো 5, তাহলে এই ক্ষেত্রে বৃত্তের সমীকরণটা হবে x - 4² + y - 5² = a²। এ হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কিন্তু দেয়া নেই। আমরা যদি এই a এর মান মানে ব্যাসার্ধটা জানতে পারি, তাহলেই আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ আমরা বের করে ফেলতে পারবো। আচ্ছা, ব্যাসার্ধ না থাকলেও আমাদের একটা ক্লু আছে। ক্লুটা কি? ক্লুটা হচ্ছে যে আমাদের নির্ণয় বৃত্ত হচ্ছে এই যে বৃত্তটা দেখো, x² + y² + 4x - 6y - 12 = 0, এই বৃত্তটার কেন্দ্র দিয়ে যায় আমাদের নির্ণয় বৃত্ত। তাহলে এই বৃত্তটার সমীকরণ যেহেতু দেয়া আছে, আমি এটাকে প্রদত্ত বৃত্ত বলবো, ঠিক আছে? দেখো আমাদের নির্ণয় বৃত্ত হচ্ছে এই সবুজ দাগের বৃত্তটা, এর কেন্দ্র হচ্ছে C4, 5, আর প্রদত্ত বৃত্ত যার সমীকরণটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে এই সাদা দাগের বৃত্তটা। দেখো এই যে প্রদত্ত বৃত্ত, এর কেন্দ্রটা কোথায় আছে দেখো তো, এর কেন্দ্র দিয়ে কি আমাদের নির্ণয় বৃত্তটা গিয়েছে না? নির্ণয় সবুজ কালারের বৃত্তটা তো এই প্রদত্ত বৃত্তের কেন্দ্র দিয়ে গিয়েছে, তাই না? আমাদেরকে কোশ্চেন এটা বলে দিয়েছে যে এই যে প্রদত্ত বৃত্ত, এর কেন্দ্র দিয়ে কে যাবে, আমাদের নির্ণয় বৃত্ত যাবে। ওকে ফাইন, তাহলে দেখো আমরা কিন্তু এই যে এই প্রদত্ত বৃত্তটা দেয়া আছে, এর সমীকরণ যেহেতু দেয়া আছে, এর কেন্দ্র কিন্তু আমরা বের করতে পারবো। ধরে নিলাম এর কেন্দ্রটা বের হলো ডি। এখন যদি আমরা আমাদের এই প্রদত্ত বৃত্তের সাথে আমাদের নির্ণয় বৃত্তের কেন্দ্রের যে দূরত্ব সি থেকে ডি যদি বের করতে পারি, তাহলে দেখো এই সিডি হবে আমাদের নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ, তাই না? সি নির্ণয় বৃত্তের কেন্দ্র, ডি হচ্ছে প্রদত্ত বৃত্তের কেন্দ্র, এই দুইটা কেন্দ্রের মধ্যে যে দূরত্ব সেটাই হচ্ছে আমাদের নির্ণয় সবুজ দাগের বৃত্তটার ব্যাসার্ধ, এর সমান হবে। তাহলে এখান থেকে ব্যাসার্ধ এ এর মান বের করে আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে দিলেই আমরা কিন্তু আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে মূলত প্রথমে এই প্রদত্ত বৃত্তের কেন্দ্র ডি এর মানটা জানতে হবে। তারপরে নির্ণয় বৃত্তের কেন্দ্র সি এর মান অলরেডি আমরা জানি, এইটা থেকে এই ডি এর মধ্যবর্তী দূরত্বটা আমাদেরকে বের করতে হবে, সেটাই হবে আমাদের নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ এ এর সমান। আর এটা বসিয়ে দিয়ে আমরা 1 নম্বর সমীকরণ থেকে নির্ণয় বৃত্তের সমীকরণ বের করে ফেলবো। আচ্ছা খেয়াল করো, তাহলে আমরা যদি প্রদত্ত বৃত্তের কেন্দ্র ডি বের করতে চাই, আমরা জানি কোন বৃত্তের কেন্দ্র বের করতে হলে সাধারণ সমীকরণের সাথে তুলনা করতে হয়। সেক্ষেত্রে আমরা প্রদত্ত বৃত্তটা আগে লিখে ফেললাম। এখন সাধারণ সমীকরণের সাথে যখন তুলনা করব, তখন দেখো সাধারণ সমীকরণে x এর সাথে আছে 2g x, আর প্রদত্ত বৃত্তে আছে 4x, তাহলে 2g এর জায়গায় কি আছে 4, তাহলে এখান থেকে g মানে কত পাবো 2। আবার দেখো y এর সাথে কি আছে 2f y, আর প্রদত্ত বৃত্তে আছে -6y, তাহলে 2f মানে হচ্ছে -6, তাহলে f মানে কত -3। এখন কেন্দ্র যদি বের করতে চাই, কেন্দ্র হচ্ছে -g -f, তাহলে g এর মান হচ্ছে 2, -g এর মান হবে -2, f এর মান হচ্ছে -3, f এর মান হবে +3, তাহলে কেন্দ্র পেয়ে গেলাম -2, 3। দেখো আমরা কিন্তু এখন এই যে d এর স্থানাঙ্ক পেয়ে গেছি -2, 3। যেহেতু d এর স্থানাঙ্ক পেয়ে গেছি, এখন C4, 5 থেকে d -2, 3 এর দূরত্বটা বের করতে পারবো না। দেখো দুই বিন্দুর দূরত্ব,
x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। এইটা ইউজ করে আমরা খুবই সহজে c এবং d এর মধ্যবর্তী দূরত্ব পাবো √40। এইটাই হচ্ছে আমাদের নির্ণেয় বৃত্তের ব্যাসার্ধ a, c এবং d এর মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, এখন আমরা এই যে ব্যাসার্ধ a এর মান পেলাম √40, এইটা নিয়ে এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দিব। এই যে দেখো 1 নম্বর সমীকরণে a এর জায়গায় কি বসিয়েছি, √40। এখন তুমি জাস্ট ক্যালকুলেশন করলেই এখান থেকে নির্ণেয় বৃত্তের সমীকরণটা পেয়ে যাবে। ওকে, এই অঙ্কটা দেখো, এখানে বলা হচ্ছে ব্যাসার্ধ 3 এবং এত বৃত্তের সাথে সমকেন্দ্রিক এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো আমরা তো অলরেডি বলেছি, যদি বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ থাকে সেই ক্ষেত্রে আমরা কোন ফর্মুলা ইউজ করব, এই ফর্মুলা x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার, যেখানে বৃত্তের কেন্দ্র হবে hk এবং ব্যাসার্ধ হবে a। দেখো আমাদের এখানে ব্যাসার্ধ দেওয়া হয়েছে 3, তাহলে a এর মান যেহেতু 3 দেওয়া হয়েছে, আমরা এই ফর্মুলা থেকে a এর জায়গায় 3 বসাবো। তাহলে আমরা এই যে দেখো নির্ণেয় বৃত্তের একটা সমীকরণ পেয়ে যাবো। এটাকে 1 নাম্বার সমীকরণ দিয়ে আমরা রেখে দিলাম। এখানে একটা প্রবলেম হচ্ছে, আমরা বৃত্তের কেন্দ্রটা জানি না। যদি কেন্দ্র জানতে পারতাম তাহলে h আর k এর মান বসিয়ে আমরা এখান থেকে সমীকরণটা বের করে ফেলতে পারতাম, তাই না? আগের অঙ্কে কেন্দ্র দেয়া ছিল, ব্যাসার্ধ ছিল না। এই অঙ্কে ব্যাসার্ধ আছে, কেন্দ্র দেয়া নাই। একই রকম অঙ্কই। আসলে খেয়াল করো কিভাবে আমরা করি কাজটা। দেখো এইখানে কিন্তু তোমাকে একটা ক্লু দেয়া আছে। এই যে দেখো এইখানেও একটা প্রদত্ত বৃত্তের সমীকরণ দেয়া আছে, আর বলা আছে যে এই যে সমীকরণটা দেওয়া, এই বৃত্তের সাথে আমাদের নির্ণেয় বৃত্তটা সমকেন্দ্রিক। সমকেন্দ্রিক মানে কি? অর্থাৎ কেন্দ্রটা সেম বা একই কেন্দ্র। তাহলে আমরা যদি এই যে প্রদত্ত বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র যদি বের করতে পারি, তাহলে আমাদের নির্ণেয় বৃত্তের কেন্দ্র h কেও বের হয়ে যাবে, তাই না? তাহলে দেখো আমরা জানি যে কোনো বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ যদি বের করতে হয়, সেই ক্ষেত্রে কি করবো আমরা? সাধারণ সমীকরণের সাহায্যে সেই কেন্দ্রটা আমরা খুব সহজে বের করতে পারি, তাই না? এক্ষেত্রে আমরা প্রদত্ত বৃত্তের সমীকরণটাকে লিখে ফেললাম। এখন সাধারণ আকারের সাথে যদি তুলনা করি, দেখো এইখানে x এর সাথে আছে -4 আর সাধারণ আকারে x এর সাথে থাকে কি 2g। তাহলে 2g মানে -4, g মানে হচ্ছে -2। আচ্ছা, এরপরে y এর সাথে আছে -6 আর সাধারণ আকারে আছে 2f। তাহলে 2f মানে -6, f মানে -3। তাহলে কেন্দ্র কি? কেন্দ্র হচ্ছে -g - f। g হচ্ছে -2, তাহলে -g হবে +2। f হচ্ছে -3, তাহলে -f হবে +3। তাহলে কেন্দ্র পেয়ে গেলাম 2, 3। এই কেন্দ্রটা প্রদত্ত বৃত্তের কেন্দ্র। যেহেতু নির্ণেয় বৃত্তটা এই বৃত্তের সাথে সমকেন্দ্রিক, সুতরাং এই বৃত্তটা কিন্তু একই সাথে নির্ণেয় বৃত্তেরও কেন্দ্র হবে, তাই না? তাহলে দেখো আমরা নির্ণেয় বৃত্তের কেন্দ্র h কে এর জায়গায় কত পেয়েছি? 2, 3। তাহলে এখন h এর জায়গায় বসিয়ে দিব 2, k এর জায়গায় বসিয়ে দিব 3। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে ক্যালকুলেশন করলেই আমরা নির্ণেয় বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। ঠিক আছে, একটি বৃত্ত যখন x অক্ষকে স্পর্শ করে তখন আসলে কি হবে? এই যে খেয়াল করো চিত্রে, দেখো এই যে বৃত্তটা, এইটা দেখো এই বিন্দুটাতে x অক্ষকে স্পর্শ করেছে। এক্ষেত্রে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে hk। তাহলে আমরা বলবো এই যে মূল বিন্দু থেকে এতটুকু হচ্ছে কেন্দ্রের ভুজ h এর সমান, আর এতটুকু হবে কেন্দ্রের কোটি k এর সমান। তাহলে এখন খেয়াল করো, এই যে কেন্দ্রের যে কোটি k, এইটা আর বৃত্তের ব্যাসার্ধ কি সেম হয়ে গেছে না? কারণ কেন্দ্র থেকে এই পরিধির উপরের কোনো বিন্দুর সংযোগ রেখাই তো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা কি বলতে পারি যে এই ক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির সমান, অর্থাৎ k এর সমান। তবে এই ক্ষেত্রে কেন্দ্রের কোটির দুই পাশে পরমমান চিহ্ন দিতে হবে। কেন? কারণ কোটি তো প্লাসও হতে পারে, মাইনাস হতে পারে, কিন্তু বৃত্তের ব্যাসার্ধ সর্বদা কি হয়? ধনাত্মক হয়। এর জন্য কেন্দ্রের কোটির দুই পাশে আমরা পরমমান চিহ্ন দিব, শুধু পজিটিভ মানটা নেওয়ার জন্য। তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে অ্যাবসলিউট ভ্যালু অফ k। কে হচ্ছে এই ক্ষেত্রে কেন্দ্রের কোটি। আচ্ছা, তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে? সেটা হবে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল k স্কয়ার। আগে কি ছিল? a স্কয়ার। এখন a এর জায়গায় কি বসেছে? k, যেহেতু এখন ব্যাসার্ধ হচ্ছে k। আচ্ছা, তারপরে নেক্সট হচ্ছে এই ক্ষেত্রে দেখো এইটা ছিল স্পর্শবিন্দু, তাই না? এখন এই স্পর্শবিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বের করতে চাই, তাহলে খেয়াল করো এই মূল বিন্দু থেকে এতটুকু হচ্ছে মূলত স্পর্শবিন্দুর ভুজ, তাই না? আর এইটা হচ্ছে দেখো এই যে কেন্দ্রের ভুজ h এর সমান। সো আমরা বলতে পারি যে স্পর্শবিন্দুর ভুজ হচ্ছে এই ক্ষেত্রে h। আর যেহেতু স্পর্শবিন্দুটা x অক্ষের উপরে অবস্থিত, x অক্ষের উপরে সকল বিন্দুরই কোটি শূন্য হয়, সুতরাং এই ক্ষেত্রে কোটি হবে 0। তাহলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক আমরা কি পাচ্ছি? h0। দেখো স্পর্শবিন্দুর ভুজ হবে কেন্দ্রের ভুজ h এর সমান, আর স্পর্শবিন্দুর স্থানাঙ্ক হবে h0। এই অঙ্কে দেখো কি বলা হচ্ছে, একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 1 - 3। x অক্ষকে স্পর্শ করলে সমীকরণ নির্ণয় করো। আমরা জানি কোনো বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির সমান, মানে কেন্দ্রের কোটির পরম মানের সমান। তো এই ক্ষেত্রে আমাদের কেন্দ্রের কোটি হচ্ছে -3। তাহলে আমরা অ্যাবসলিউট ভ্যালু অফ k এর জায়গায় বসাবো অ্যাবসলিউট ভ্যালু অফ -3, হয়ে যাবে কি 3। তাহলে এখন বৃত্তের সমীকরণ আমরা কোনটা ব্যবহার করব? আমরা জানি কেন্দ্র এবং ব্যাসার্ধ দেয়া থাকলে আমরা বৃত্তের সমীকরণ ব্যবহার করি এইটা, x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার। এখন এর জায়গায় কি বসেছে? k। কারণ এখন আমাদের ব্যাসার্ধ বলতে আমরা কি কেন্দ্রের কোটির পরম মানকে পেয়েছি। তাহলে এই k মানে আমরা কত পেয়েছি? 3। তাহলে আমরা বসাবো এখানে 3 স্কয়ার। আচ্ছা, খেয়াল করো কেন্দ্রটা কি 1 এবং -3, তাহলে h এর জায়গায় বসবে 1।
x-1 হোল স্কয়ার। কে এর জায়গায় বসবে -3, সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাস হয়ে যাবে +3, আর কে এর জায়গায় 3 তো বসবেই। তাহলে এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে সমীকরণটা বের হয়ে যাবে। এবার কোন বৃত্ত যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে? এই যে দেখো, এখানে এই বৃত্তটা এখন y অক্ষকে এই বিন্দুটাতে স্পর্শ করেছে। আচ্ছা, এই ক্ষেত্রে এই বৃত্তের কেন্দ্রটা কত? HK। আর আমরা বলেছি যে এই ক্ষেত্রে মূল বিন্দু থেকে এতটুকু হবে কেন্দ্রের ভুজ H, আর বৃত্তের কেন্দ্র থেকে এই সোজা x অক্ষ পর্যন্ত এতটুকু হবে কেন্দ্রের কোটি K, তাই না? আচ্ছা, এখন খেয়াল করো, আমরা যদি এই স্পর্শ বিন্দু থেকে বৃত্তের কেন্দ্রটাকে যুক্ত করে দিই, তাহলে দেখো এই জায়গাটা যদি H হয় এতটুকু জায়গা, তাহলে এই জায়গাটাও সেম H হবে না? ঠিক আছে না? এটা H হলে এটাও H। আবার এই জায়গাটা যদি K হয় তাহলে এইটাও K হবে, এটা আর এটাও সেম। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে H এতটুকু, এতটুকু কি বৃত্তের ব্যাসার্ধের সমান না? এটা তো বৃত্তের ব্যাসার্ধের সমান হয়ে গেল কেন্দ্র, এবং পরিধির উপরস্থ কোনো বিন্দুর সংযোগ রেখাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এই ক্ষেত্রে কেন্দ্রের ভুজের পরম মান, অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু অফ H। যেহেতু ভুজ ধনাত্মক বা ঋণাত্মক যে কোনোটাই হতে পারে, তাই আমরা এক্ষেত্রে পরম মান চিহ্ন নিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে বৃত্তের সমীকরণটা কি আসবে? x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ারের জায়গায় এখন কি বসবে? h স্কয়ার, কারণ এখন ব্যাসার্ধ হচ্ছে h। আচ্ছা, এবার খেয়াল করো, স্পর্শবিন্দু সম্পর্কে যদি আমরা জানতে চাই, এটা হচ্ছে স্পর্শবিন্দু, তাই না? এখন দেখো তো, এই স্পর্শবিন্দুর কোটি আর এই কেন্দ্রের যে কোটি, দুইটাই সমান না কে? স্পর্শবিন্দুর কোটি কতটুকু? এতটুকু। তাহলে স্পর্শবিন্দুর কোটি আমরা পেলাম কে। এখন স্পর্শবিন্দুটা যেহেতু y অক্ষের উপরে অবস্থিত, সেহেতু এর ভুজ কত হবে? 0। তাহলে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কত পেলাম? 0 কে। তাহলে দেখো, এই ক্ষেত্রে স্পর্শবিন্দুর কোটি হবে কেন্দ্রের কোটি কে এর সমান, আর এর স্থানাঙ্ক হবে 0 কে। তাহলে এই অঙ্কটা এখন খেয়াল করো, এখানে বলা হচ্ছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, y অক্ষকে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ বের করো। আচ্ছা, y অক্ষকে স্পর্শ করলে আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজের এই পরম মানের সমান, মানে অ্যাবসলিউট ভ্যালু অফ h। এক্ষেত্রে কেন্দ্র হচ্ছে -2 -4, তাহলে ভুজ কত? -2। অ্যাবসলিউট ভ্যালু অফ -2 মানে হচ্ছে 2। এখন দেখো, বৃত্তের সমীকরণটা তাহলে কি হবে? x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল h স্কয়ার। এর জায়গায় কি বসবে? h বসবে, তাই না? এখন তাহলে আমরা h এবং k এর মান বসাই। h মানে -2, k মানে -4। তাহলে সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাস হয়ে যাবে +2 হোল স্কয়ার। আর এখানে k এর সামনে একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে হয়ে যাবে +4। তাহলে দেখো, x + 2 হোল স্কয়ার, y + 4 হোল স্কয়ার। আমরা অলরেডি ব্যাসার্ধ কত পেয়েছি? 2। h অ্যাবসলিউট ভ্যালু অফ h পেয়েছি 2। তাহলে আমরা এখান থেকে এখানে বসিয়ে দিব 2 স্কয়ার। তাহলে এখন এই সমীকরণটা সলভ করলে এখান থেকে আমরা বৃত্তের সমীকরণ পেয়ে যাব। এখন এই অঙ্কটা দেখো, এখানে বলা হচ্ছে একটি বৃত্ত x অক্ষকে স্পর্শ করে 1, 2 ও 3 বিন্দু দিয়ে যায়, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এই ক্ষেত্রে কোন বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে, তাহলে আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির পরম মানের সমান, মানে অ্যাবসলিউট ভ্যালু অফ k এর সমান। তাহলে সেই ক্ষেত্রে বৃত্তের সমীকরণ হবে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল k স্কয়ার। তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখছি, কারণ এইটাই আমাদের হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ। যদি আমরা এই সমীকরণটা জানতে চাই, তাহলে এখান থেকে আমাদেরকে h এর মান জানতে হবে আর k এর মান জানতে হবে। তাহলে কয়টা মান জানতে হবে? 2টা। h আর k এর মান জেনে এখানে বসিয়ে দিলেই আমরা সমীকরণ পেয়ে যাব, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাদের অজানা রাশি হচ্ছে 2টা। যদি কোনো সমীকরণে অজানা রাশি থাকে 2টা, তাহলে তাদের মান জানার জন্য আমাদের সমীকরণ লাগবে 2টা। যদি কোনো সমীকরণে অজানা রাশি থাকে 3টা, তবে তাদের মান জানার জন্য সমীকরণ লাগবে 3টা। যেহেতু এখানে আমাদের অজানা রাশি 2টা, তাই এদের মান জানার জন্য আমাদের 2টা সমীকরণ লাগবে। এখন আর কোনো সমীকরণ তো এখানে দেয়া নাই, কিন্তু 2টা বিন্দু দেয়া আছে। এই 2টা বিন্দুকে ব্যবহার করে আমরা 2টা সমীকরণ বের করব। সেই 2টা সমীকরণ সমাধান করে আমরা h এবং k এর মান বের করব। ঠিক আছে? এই যে দেখো, প্রথমে যদি বৃত্তটি 1, 2 বিন্দু দিয়ে যায়, এই যে 1, 2 বিন্দু দিয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা এই সমীকরণ 1 নম্বর সমীকরণে x এর জায়গায় 1 বসাতে পারি আর y এর জায়গায় 2 বসাতে পারি, তাই না? এই যে x এর জায়গায় 1, y এর জায়গায় 2 বসিয়ে দেখো আমরা একটা সমীকরণ বের করেছি। এইটার নাম দিয়েছি আমরা 2 নম্বর সমীকরণ। এরপরে যদি বৃত্তটি আরেকটা বিন্দু কি 3, 2 বিন্দু, যদি বৃত্তটি 3, 2 বিন্দু দিয়ে যায়, সেক্ষেত্রে আমরা x এর জায়গায় বসাবো 3, y এর জায়গায় বসাবো 2। এই ক্ষেত্রে আমরা দেখো আরেকটা সমীকরণ পেয়ে গেলাম, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। x এর জায়গায় 3, y এর জায়গায় 2 বসিয়ে। তাহলে 2 আর 3 এই দুইটা সমীকরণকে সমাধান করে এখন আমরা h এবং k এর মান বের করব। এই ক্ষেত্রে আমরা প্রথমে 2 নম্বর সমীকরণ থেকে 3 নম্বরকে মাইনাস করব, তাহলে এখান থেকে h এর মান পেয়ে যাব 2। তারপরে h এর মানটা নিয়ে আমরা এখানে এই যে 2 নম্বর সমীকরণটা আছে, এই সমীকরণটাতে h এর মান বসিয়ে দিব। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে k এর মান পেয়ে যাব 5/4। 2 নম্বর সমীকরণে h এর মান বসিয়ে, তাহলে h এর মান বের হলো 2, k এর মান বের হলো 5/4। এখন দেখো, আমরা যদি h এবং k এর মান যেটা বের করেছি সেটা যদি এই 1 নম্বর সমীকরণে এনে বসাই, তাহলেই কিন্তু নির্ণয় বৃত্তের সমীকরণটা আমরা পেয়ে যাব, তাই না? এই যে দেখো, h এর মান আর এই k এর মান বসিয়ে আমরা 1 নম্বর সমীকরণ থেকে এই যে দেখো বৃত্তের সমীকরণটা বের করে ফেললাম। এই অঙ্কটা দেখো, এখানে বলা হচ্ছে একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়
এবং এক্স ও ওয়াই অক্ষ দুইটির ধনাত্মক দিক থেকে যথাক্রমে 3 ও 5 অংশ ছেদ করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, যেহেতু এখানে কেন্দ্র এবং ব্যাসার্ধ দেয়া নাই, তো আমরা বৃত্তের সমীকরণ হিসেবে তার সাধারণ সমীকরণকে ধরে নিচ্ছি। সাধারণ সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এটাকে আমরা আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ হিসেবে প্রথম ধরে নিচ্ছি। এটাকে আমরা 1 নম্বর দিচ্ছি। এখন খেয়াল করো, এই সমীকরণে আমরা যদি জি, এফ এবং সি এর মান জানতে পারি, তাহলেই কিন্তু এখান থেকে বৃত্তের সমীকরণটা আমরা জানতে পারবো, তাই না? তাহলে এই সমীকরণে আমাদের অজানা রাশি কয়টা? 3টা, জি, এফ এবং সি, যাদের মান আমাদেরকে জানতে হবে। আমরা জানি অজানা রাশি যতটা থাকবে ততটা সমীকরণ লাগবে তাদের মান জানতে, ঠিক না? যদি অজানা রাশি 3টা থাকে তাহলে 3টা সমীকরণ লাগবে তাদের মান জানার জন্য। খেয়াল করো, এখানে আমাদের যেহেতু 3টা অজানা রাশি, তাহলে আমাদের 3টা সমীকরণ দরকার, কিন্তু 3টা সমীকরণ আমাদের এখানে দেয়া নাই। বাট আমাদের এখানে ক্লু দেয়া আছে। কি ক্লু? প্রথমে বলা হচ্ছে বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়। এই যে দেখো, আমরা এখানে একটা চিত্র এঁকেছি। এই চিত্রে দেখো, এই যে বৃত্তটা দেখো, এই যে মূল বিন্দু দিয়ে গিয়েছে। তারপরে বলা হচ্ছে এক্স ও ওয়াই অক্ষ দুইটির ধনাত্মক দিক থেকে যথাক্রমে 3 ও 5 অংশ ছেদ করে। এই যে দেখো, বৃত্তটা দেখো, এই যে এক্স অক্ষ থেকে দেখো এই জায়গাটা ছেদ করেছে। তাহলে এক্স অক্ষ থেকে বৃত্তটা মূলত এতটুকু অংশ ছেদ করে। এই অংশটার দৈর্ঘ্য তারা বলেছে 3 অংশ, 3 একক, এই অংশটার দৈর্ঘ্য। আর ওয়াই অক্ষ থেকে 5 অংশ ছেদ করে। তার মানে এই যে দেখো, বৃত্তটা ওয়াই অক্ষ থেকে এই এতটুকু অংশ ছেদ করে না? এই এতটুকুর দৈর্ঘ্য বলে দিয়েছে 5। তাহলে এখন যদি এই জায়গাটুকু 3 হয়, তাহলে এই বিন্দুর ভুজ হবে 3 আর কোটি হবে 0, যেহেতু এটা এক্স অক্ষের উপরে আছে। আর এই বিন্দুটার ভুজ হবে 0, যেহেতু ওয়াই অক্ষের উপরে আছে। আর কোটি হবে কত? 5। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন আমরা তাহলে বৃত্তের উপরস্থ 3টা বিন্দুর স্থানাঙ্ক পেলাম। একটা হচ্ছে মূল বিন্দু 0 0, আরেকটা হচ্ছে 3 0, আরেকটা হচ্ছে 0 5। যেহেতু আমরা 3টা বিন্দু পেয়ে গেছি, তাহলে 3টা সমীকরণও আমরা এখান থেকে বের করে নিতে পারবো। আর সেই 3টা সমীকরণ সমাধান করে আমরা জি, এফ এবং সি, এই 3টা অজানা রাশির মান বের করে এখানে বসিয়ে দিব, বাস আমাদের বৃত্তের সমীকরণ বের হয়ে যাবে। দেখো, তাহলে প্রথমে আমরা মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0 কে বৃত্তের সমীকরণে বসাবো। তাহলে এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0, এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0 বসিয়ে দিলে এখান থেকে সি এর মান আমরা পেয়ে যাব 0। এরপরে আমরা 3 0 বিন্দুর স্থানাঙ্ককে বৃত্তের সমীকরণে বসাবো। তাহলে এক্স এর জায়গায় বসবে 3, ওয়াই এর জায়গায় 0, এক্স এর জায়গায় 3, ওয়াই এর জায়গায় 0। আর সি এর স্থানাঙ্ক তো অলরেডি, সি এর মান তো অলরেডি আমরা 0 বের করেছি, তাই না? তাহলে সবগুলো বসালে এখান থেকে জি এর মান আমরা পেয়ে যাব -3/2। নেক্সট হচ্ছে 0 5। 0 5 বিন্দুটা এখন আমরা এই 1 নম্বর সমীকরণে বসাবো। এই ক্ষেত্রে এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 5, এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 5 এবং সি কিন্তু 0ই বসবে। এই যে সি আমরা প্রথমে 0 বের করেছি। তাহলে এই ক্ষেত্রে এফ এর মান আমরা কত পাবো? -5/2। তাহলে জি এর মান পেয়েছি, এফ এর মান পেয়েছি, সি এর মান পেয়েছি। এই মানগুলো নিয়ে আমরা এই 1 নম্বর সমীকরণে বসাবো। বসালে দেখো 1 নম্বর সমীকরণ থেকে খুব সহজেই আমাদের এই বৃত্তের সমীকরণটা আমরা পেয়ে যাব। এই অঙ্কটা এখন দেখো, এখানে বলা হচ্ছে 2x - y = 3 রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এত এত বিন্দু দুইটি দিয়ে অতিক্রম করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এই ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ দেয়া নাই। কেন্দ্র আর ব্যাসার্ধ দেয়া না থাকলেই আমরা বৃত্তের সাধারণ সমীকরণকে ইউজ করি, তাই না? তাহলে দেখো, বৃত্তের সমীকরণ হিসেবে তার সাধারণ সমীকরণকে আমরা ধরে নিয়েছি। আর আমরা জানি সাধারণ সমীকরণে অজানা রাশি কয়টা থাকে? 3টা, জি, এফ এবং সি, যাদের মান বসাতে পারলে আমরা এখান থেকে বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। আমরা এটাকে 1 নম্বর সমীকরণ ধরে নিচ্ছি। তাহলে এই 3টা অজানা রাশির মান পাওয়ার জন্য আমাদের সমীকরণ কয়টা লাগবে? 3টা। আচ্ছা, 3টা সমীকরণের জন্য 3টা বিন্দু দরকার। আমাদের এখানে বিন্দু আছে 2টা, আরেকটা রেখা আছে, যেই রেখার উপরে বৃত্তের কেন্দ্র অবস্থিত। তাহলে এই 2টা বিন্দুকে ইউজ করে আমরা 2টা সমীকরণ বানাবো, আর এই রেখাটা থেকে আমরা আরেকটা সমীকরণ আনবো। তাহলে 3টা সমীকরণ হয়ে যাবে। এই 3টা অজানা রাশি জি, এফ এবং সি এর মান সেখান থেকে বের করে নিব। তাহলে খেয়াল করো, প্রথমেই বলা হয়েছে যে এই রেখার উপর বৃত্তের কেন্দ্র অবস্থিত। তাহলে বৃত্তের কেন্দ্র দেখো তো, সাধারণ সমীকরণ মতে বৃত্তের কেন্দ্র আসলে কত? আমরা প্রথমেই বলে এসেছি যে সাধারণ সমীকরণ মতে বৃত্তের কেন্দ্র হচ্ছে -g - f। এই কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত, এই যে রেখাটার উপর অবস্থিত, তাই না? তাহলে এই ক্ষেত্রে বৃত্তের কেন্দ্রের যে ভুজ -g, এটাকে বসাবো এক্স এর জায়গায়, আর কেন্দ্রের কোটি -f কে বসাবো এই সমীকরণে ওয়াই এর জায়গায়। তাহলে দেখো, এক্স এর জায়গায় -g, ওয়াই এর জায়গায় -f বসালে এখান থেকে কিন্তু আমরা একটা সমীকরণ পাবো। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। একটা সমীকরণ কিন্তু হয়ে গেল। আচ্ছা, এরপরে বৃত্তটা কিন্তু 3 - 2 বিন্দু দিয়ে যায়, তাই না? তাহলে এই ক্ষেত্রে এক্স এর জায়গায় বসাবো 3, ওয়াই এর জায়গায় -2, এক্স এর জায়গায় 3, ওয়াই এর জায়গায় -2 বসিয়ে এই 1 নম্বর সমীকরণ থেকে আমরা আরেকটা সমীকরণ পাবো। এই যে দেখো, 1 বৃত্তটি এত বিন্দু দিয়ে যায়, তাই এক্স এর জায়গায় 3, ওয়াই এর জায়গায় -2, এক্স এর জায়গায় 3, ওয়াই এর জায়গায় -2 বসিয়ে দেখো এখান থেকে আরেকটা সমীকরণ পেয়ে গেছি। এটাকে আমরা দিলাম 3 নম্বর সমীকরণ। আচ্ছা, এরপরে বৃত্তটা -2 0 বিন্দু দিয়ে যায়। তাহলে এখন এক্স এর জায়গায় -2, ওয়াই এর জায়গায় 0, এক্স এর জায়গায় -2, ওয়াই এর জায়গায় 0 বসিয়ে আমরা আরেকটা সমীকরণ পাবো। এই যে দেখো, 1 বৃত্তটা -2 0 বিন্দু দিয়ে যায়, তাই এক্স এর জায়গায় -2, ওয়াই এর জায়গায় 0 এভাবে বসিয়ে এখান থেকে দেখো আরেকটা সমীকরণ বের হয়ে গেছে। এটাকে আমরা দিয়েছি 4 নম্বর সমীকরণ। এখন এই যে 2, 3 এবং 4, এই 3টা সমীকরণকে সমাধান করে এখান থেকে আমরা জি, এফ এবং সি এর মান খুব সহজে বের করতে পারি।
এক্ষেত্রে প্রতিস্থাপন বা অপনয়ন তোমার ইচ্ছা, তুমি যে কোনোটা ইউজ করো। এখান থেকে জি এফ এবং সি এর মান খুব সহজেই বের হয়ে যাবে। এই জি এফ এবং সি এর মান আমরা এই 1 নম্বরে নিয়ে বসাবো, তাহলেই আমরা বৃত্তের সমীকরণটা পেয়ে যাবো। খেয়াল করো, এই যে 1 নম্বর সমীকরণে এই যে জি এর মান, এফ এর মান, সি এর মান বসিয়ে কত সহজে এখান থেকে সমীকরণ বের হয়ে গেছে। এখন এই অঙ্কটা খেয়াল করো, এখানে বলা হচ্ছে 1/√10 ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত 1 বিন্দু দিয়ে যায় এবং বৃত্তটির কেন্দ্র y = 3x - 7 রেখার উপর অবস্থিত। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এই ক্ষেত্রে যেহেতু বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে, আমরা জানি কেন্দ্র আর ব্যাসার্ধ দেয়া থাকলেই আমরা এই সমীকরণটা ইউজ করব, x - h² + y - k² = a², যেখানে h k হচ্ছে বৃত্তের কেন্দ্র আর a হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তো আমাদেরকে এখানে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে 1/√10, তার মানে এর মান আমরা জানি 1/√10। এই মানটা আমরা বসাবো এর জায়গায়, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 10/4, স্কয়ার করলেই চলে আসবে। এখন দেখো, এই যে বৃত্তের সমীকরণটা, এখানে আমরা এখন কাদের মান আমাদেরকে জানতে হবে বলতো? h এর মান আর k এর মান। এই দুইটা মান যদি আমরা জেনে বসাতে পারি, তাহলে কিন্তু পুরো বৃত্তের সমীকরণটাই আমরা পেয়ে যাব। তাহলে আমরা বলতে চাচ্ছি যে এই সমীকরণে এখন আমাদের অজানা রাশি কয়টা? দুইটা। আর দুইটা অজানা রাশি জানতে হলে আমাদের সমীকরণ কয়টা লাগবে? দুইটা। আচ্ছা দেখো, অলরেডি একটা বিন্দু দেয়া আছে, তাই না? এই বিন্দুটা থেকে কিন্তু আমরা একটা সমীকরণ বের করতে পারবো। আচ্ছা, আর বলা আছে যে বৃত্তের কেন্দ্রটা এই রেখার উপর অবস্থিত, তার মানে এই রেখার সমীকরণ থেকেও আমরা আরেকটা সমীকরণ পাবো। তাহলে বিন্দু থেকে একটা সমীকরণ, রেখা থেকে একটা সমীকরণ, দুইটা সমীকরণ দিয়ে আমরা এই দুইটা অজানা রাশি এইচ আর কে এর মান জেনে এখানে বসিয়ে দিলেই বৃত্তের সমীকরণ বের হয়ে যাবে। ওকে, তাহলে প্রথমে বৃত্তের কেন্দ্রটা এত রেখার উপর অবস্থিত। এখন আমরা জানি এই সমীকরণ মতে বৃত্তের কেন্দ্র কত? এইচ কে। তাহলে বৃত্তের কেন্দ্র এইচ কে এই রেখার উপরে, মানে y = 3x - 7 রেখার উপরে অবস্থিত। এই ক্ষেত্রে আমরা কি করব? কেন্দ্রের কোটি কে কে বসাবো y এর জায়গায়, আর কেন্দ্রের ভুজ h কে বসাবো এই x এর জায়গায়। এই যে দেখো, কে কে বসিয়েছি y এর জায়গায় আর h কে বসিয়েছি আমরা x এর জায়গায়। এখান থেকে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম, এটাকে 2 নম্বর সমীকরণ নাম দিলাম। এখান থেকে আমরা পরে আসি যে বৃত্তটা 1 বিন্দু দিয়ে যায়, তাই না? এখন বৃত্তটি যদি 1 বিন্দু দিয়ে যায়, তাহলে বৃত্তের সমীকরণে x এর জায়গায় 1 বসাতে পারি, y এর জায়গায় 1 বসাতে পারি। এখান থেকে তাহলে আমরা আরেকটা সমীকরণ পাবো। এই যে দেখো, x এর জায়গায় 1, y এর জায়গায় 1 বসিয়ে দেখো আমরা আরেকটা সমীকরণ পেয়েছি, যাকে আমরা 3 নম্বর সমীকরণ বলছি। এখন এই 2 আর 3, এই দুইটাকে সমাধান করলেই এখান থেকে k এবং h এর মান বের হয়ে যাবে। এক্ষেত্রে তুমি এভাবে সমাধান করতে পারো যে তুমি কিন্তু 2 থেকে অলরেডি k এর মান জানো, তাই না? এই k এর মান, মানে k এর মান বলতে k = 3h - 7, এটা জানো তুমি। এইটা তুমি যদি এই 3 নাম্বার সমীকরণে k এর জায়গায় বসিয়ে দাও, তাহলে k এর মান যদি 3 এ বসিয়ে দাও, তখন কিন্তু তুমি এখান থেকে h এর মান বের করতে পারবা এই সমীকরণ থেকে। আর h এর মান যেটা পাবা 5/2, এইটা নিয়ে তুমি আবার এই 2 নাম্বারটাতে বসাবা, তখন k এর মানটা বের হয়ে যাবে। এই যে h এর মান আবার 2 এ বসালে সেখান থেকে k এর মান পেয়ে যাবা হাফ। এখন h এবং k দুইটার মান যেহেতু তুমি জানো, এই দুইটা মান তুমি এই 1 নাম্বার সমীকরণ যেটা, সেখানে বসাও h এবং k এর জায়গায়। এই যে দেখো, 1 নাম্বার সমীকরণে h এর জায়গায় 5/2, k এর জায়গায় হাফ বসালে এখান থেকে আমরা নির্ণয় বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। এই ক্যালকুলেশনগুলি কিন্তু আসলে খুব ইজি। তারপরেও যদি কারো জটিল মনে হয়, সমাধানের যে সলিউশনের লিংক দেওয়া থাকবে, সেখানে কিন্তু এই ক্যালকুলেশনগুলি সুন্দর করে দেওয়া থাকবে, সেটা তুমি চাইলে দেখে নিতে পারবে। ওকে, এখন এই অঙ্কটা খেয়াল করো, এখানে বলা হচ্ছে x = 0, y = 0 এবং x = a রেখা তিনটিকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, x = 0 রেখা কোনটা? আমরা সবাই জানি x = 0 বলতে মূলত y অক্ষকে বোঝায়, কারণ y অক্ষের উপরে প্রত্যেকটা বিন্দুর ভুজ x এর মান কত হয়? 0 হয়। আচ্ছা, y = 0 কোনটা? y = 0 হচ্ছে মূলত x অক্ষ, কারণ x অক্ষের উপরে প্রত্যেকটা বিন্দুর কোটি y এর মান 0 হয়। আচ্ছা, তারপরে x = a রেখা কোনটা? x = a রেখা হচ্ছে এই যে দেখো, y অক্ষের সমান্তরাল রেখা। এই যে এই y অক্ষ, দেখো y অক্ষের সমান্তরাল রেখা হচ্ছে এই x = a রেখা। x = a রেখা দিয়ে আমরা বুঝি যে এই রেখাটা উপরের প্রত্যেকটা বিন্দু y অক্ষ থেকে a দূরত্ব বজায় রেখে চলবে। কতটুকু দূরত্ব বজায় রেখে চলবে? a দূরত্ব বজায় রেখে চলবে, তাই না? এটা তো আমরা অলরেডি সরল রেখাতে পড়ে এসেছি। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা যদি খেয়াল করি, এখানে এই যে তিনটা রেখা আমরা পেলাম, এই y অক্ষ, x অক্ষ এবং x = a রেখা, এই তিনটা রেখাকে স্পর্শ করে কয়টা বৃত্ত আঁকা সম্ভব? চিত্রে দেখে বোঝাই যাচ্ছে, দুইটা বৃত্ত। একটা হচ্ছে x অক্ষের উপরের দিকে, আরেকটা x অক্ষের ঠিক নিচের দিকে। দুইটা বৃত্ত এখানে আঁকা সম্ভব। এখন x = a রেখা দিয়ে আমরা কি বুঝেছি? সেটা হচ্ছে যে এই রেখার উপরের প্রত্যেকটা বিন্দু y অক্ষ থেকে a দূরত্ব বজায় রেখে চলবে। তাহলে এই রেখার উপরে যদি আমি এখানে একটা বিন্দু নিই, এইটার দূরত্ব y অক্ষ থেকে কত হবে? a। একইভাবে এইখানে যদি একটা বিন্দু নেই, এই বিন্দুটার দূরত্ব y অক্ষ থেকে কত হবে? a দূরত্ব হবে। এখন দেখো, এই যে দূরত্বটা, এইটা কি এই উপরের বৃত্তের ব্যাস না? তাহলে এই পুরা জায়গাটা কতটুকু হয়ে যাবে? a। তার মানে এই উপরের বৃত্তের ব্যাস আমরা পেয়ে গেলাম a। একইভাবে নিচের বৃত্তের ক্ষেত্রেও দেখো, এই যে y অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব, x = a রেখার উপরের এই বিন্দুটার দূরত্ব কিন্তু এই হবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে নিচের বৃত্তের ব্যাস আমরা কি পাবো? a। তাহলে ব্যাস যদি a হয়, ব্যাসার্ধ কত? a/2। এখন উপরের বৃত্তের ক্ষেত্রে আমরা তার ব্যাসার্ধ পেয়েছি a/2। এই যে দেখো, ব্যাসের অর্ধেক, এই এতটুকু একটা a/2, এতটুকু আরেকটা a/2। একইভাবে এই বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ a/2, a/2। ব্যাসকে দুই ভাগে ভাগ করে ফেললাম, কেন্দ্র বরাবর ব্যাসকে দুই ভাগে ভাগ করে ফেললাম। এখন
আমরা বৃত্তের ব্যাসার্ধ যে কোনো দিকে আঁকতে পারি, তো x অক্ষের উপরে সোজা একটা ব্যাসার্ধ আঁকি, এই জায়গাটুকু হবে a/2। একইভাবে নিচের বৃত্তের দিয়েও আমরা x অক্ষের উপরে একটা ব্যাসার্ধ আঁকি a/2, এতটুকু a/2। উপরের বৃত্তের জন্য এই এতটুকু a/2, আবার নিচের বৃত্তের জন্য এতটুকু a/2। এখন খেয়াল করো, যদি আমরা উপরের বৃত্তটার কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে চাই, কেন্দ্রের ভুজ এবং কোটি, তাহলে কি করব? এই ক্ষেত্রে প্রথমে আমরা এই মূল বিন্দু থেকে এতটুকু দূরত্ব আসবো, তাই না? আচ্ছা, এই দূরত্বটা কতটুকু বলো তো? এই যে উপরের সাথে মিলে উপরের এই দূরত্বটা কত? a/2। তাহলে নিচের এই দূরত্বটা কত হবে? a/2ই হবে, a/2। এইটা হবে কেন্দ্রের ভুজ, a/2। এখন এরপরে কি করবো আমরা? এরপরে যদি উপরের বৃত্তে চাই, এই উপরের দিকে উঠে যাব, এতটুকু কি কেন্দ্রের কোটি, যেটা a/2। তাহলে কোটিও কত পেলাম? a/2। এখন আসো নিচের বৃত্তের ক্ষেত্রে। আচ্ছা, নিচের বৃত্তে যখন আসবো তখন প্রথমে তো এতটুকু আসতেই হবে, আর এইটা হবে তখন কেন্দ্রের ভুজ। তাহলে নিচের বৃত্তের ক্ষেত্রেও কেন্দ্রের ভুজ পাচ্ছি a/2। নিচের বৃত্তে যখন নিচের দিকে নামবো তখনও কিন্তু a/2 পরিমাণ নিচের দিকে নামতে হবে। তাহলে কোটিও a/2 পাবো, তবে এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে এখানে সামনে চিহ্ন হবে মাইনাস। কেন মাইনাস চিহ্ন হবে? কারণ আমরা জানি নিচের দিকে কোটি কি হয়? ঋণাত্মক হয় না? নিচের দিকে y অক্ষ কি ঋণাত্মক? এটা ব্যাসার্ধ ছিল বলে পজিটিভ মান, কারণ ব্যাসার্ধ তো অলওয়েজ পজিটিভ হয়। কিন্তু যদি তুমি কেন্দ্রের স্থানাঙ্ক বের করো তখন কোটি কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, কারণ নিচের দিকে ঋণাত্মক y অক্ষ, আর ঋণাত্মক y অক্ষে কোটি কি হয়? নেগেটিভ হয়। আচ্ছা, তাহলে দেখো, আমরা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ সর্বদা পেয়েছি a/2, উপরেরটা নিচেরটা সেম। কিন্তু কেন্দ্রের স্থানাঙ্ক উপরেরটা হচ্ছে ভুজও a/2, কোটিও a/2, আর নিচেরটা ভুজ a/2 কিন্তু কোটি কি? মাইনাস a/2। তাহলে দেখো, দুইটা বৃত্তেরই ভুজ সেম, প্লাস a/2। দুইটা বৃত্তেরই ভুজ হচ্ছে a/2, মানে প্লাস a/2। কিন্তু উপরের বৃত্তের কোটি হচ্ছে প্লাস a/2, নিচের বৃত্তের কোটি হচ্ছে মাইনাস a/2। তাহলে দুইটা বৃত্তের কোটিকে একসাথে লিখলে আমরা কি লিখবো? প্লাস মাইনাস a/2। দেখেছো? প্লাস মাইনাস a/2। প্লাস হচ্ছে উপরেরটার জন্য, মাইনাস হচ্ছে নিচেরটার জন্য। তাহলে এই একটা স্থানাঙ্কে কিন্তু আমরা দুইটা স্থানাঙ্ককে ফিট করে ফেলেছি। একটা হচ্ছে উপরের বৃত্তের জন্য a/2 প্লাস a/2, আর একটা হচ্ছে নিচের বৃত্তের জন্য a/2 মাইনাস a/2। দুইটা একসাথে লিখে ফেলেছি, a/2 প্লাস মাইনাস a/2। আর ব্যাসার্ধ তো a/2 আছেই। এখন দেখো, বৃত্তের সমীকরণ আমরা জানি যে কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকলে যে সমীকরণটা আমরা বসাই সেটা হচ্ছে x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার। এখন এইখানে h বলতে হচ্ছে কেন্দ্রের ভুজ, কেন্দ্রের ভুজ আমরা এখানে পাচ্ছি a/2, তাহলে a/2 বসিয়ে দিলাম। কেন্দ্রের কোটি হচ্ছে প্লাস মাইনাস a/2, এটা কি এর জায়গায় বসাবো? প্লাস মাইনাস a/2। আচ্ছা, এরপরে ব্যাসার্ধ আমরা কত পেয়েছি? a/2, ব্যাসার্ধ বসিয়ে দিলাম a/2। এখন দেখো, এই যে মাইনাসের সাথে তুমি যদি প্লাস মাইনাসকে ক্যালকুলেশন করো তাহলে কিন্তু প্লাস মাইনাসই থাকবে, প্লাস মাইনাসের কোনো চেঞ্জ হবে না। সুতরাং আমরা এখানে কি পাবো? y প্লাস মাইনাস a/2। এখন তুমি এখান থেকে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা ভেঙে ফেলো, তাহলে ক্যালকুলেশন করলেই ইনশাআল্লাহ এই সমীকরণটা পেয়ে যাবে। এটাই হবে এই বৃত্তের সমীকরণ। এখন চলো আমরা এই অঙ্কটা দেখি। এখানে বলা হচ্ছে -4 ও 12 - 1 বিন্দু দুইটির সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, আমরা এইটুকু আগে শেষ করি। দেখো, যদি x1 y1 আর x2 y2 এইরকম দুইটা বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস ধরে কোনো বৃত্ত আঁকা হয়, সেই ক্ষেত্রে বৃত্তের সমীকরণ হবে x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 equal 0। এক্ষেত্রে x1 হচ্ছে প্রথম বিন্দুর ভুজ, x2 হচ্ছে দ্বিতীয় বিন্দুর ভুজ, y1 হচ্ছে প্রথম বিন্দুর কোটি, y2 হচ্ছে তৃতীয় বিন্দুর কোটি। ঠিক না? খেয়াল করো, এখন আমাদের এখানে x1 y1 এর জায়গা দেওয়া আছে -4 3, x2 y2 এর জায়গা দেওয়া আছে 12 - 1। এই দুইটা বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস ধরে এখন বৃত্তের সমীকরণ বের করতে হবে। তাহলে x1 এর জায়গায় -4, x2 এর জায়গায় 12। এই যে দেখো, x1 এর জায়গায় আমরা বসাবো -4, x2 এর জায়গায় আমরা বসাবো 12। তাহলে x মাইনাস -4, x মাইনাস 12। এরপরে y1 এর জায়গায় হচ্ছে 3, y2 এর জায়গায় হচ্ছে -1। এই যে দেখো, y1 এর জায়গায় এসেছে 3, y2 এর জায়গায় -1। তাহলে এই সমীকরণটা থেকে ক্যালকুলেশন করলেই এখন আমরা ইনশাআল্লাহ এই বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম স্টেপ কমপ্লিট, আমরা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ। এখন বৃত্তটির দ্বারা y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য বের করো। আচ্ছা, এটা করার আগে আমরা এই সমীকরণ থেকে বলতো এই যে g, f এবং c এর মান কি বের করতে পারবো না? এতক্ষণ তো এটা করেছি আমরা। তাহলে g এর মান কত আসবে? -2, f এর মান -1, c এর মান -51। এখন চলো দেখি কিভাবে আমরা এখান থেকে y অক্ষের খণ্ডিত অংশ বের করতে পারি। তো y অক্ষের খণ্ডিত অংশ বের করার সূত্র হচ্ছে 2√f² - c। y অক্ষের খণ্ডিত অংশ বের করার সূত্র কি? 2√f² - c। f এর মান কত? -1। তাহলে f এর মান -1 বসালাম, -1 হোল স্কয়ার মাইনাস c এর মান কত? -51। তাহলে এখান থেকে আমরা পাবো 2√52, এখান থেকে পাবো 4√13 একক। এটা হচ্ছে y অক্ষের খণ্ডিত অংশ। যদি তোমাকে x অক্ষের খণ্ডিত অংশ নির্ণয় করতে বলতো, এটা কিন্তু পরীক্ষা অনেক সময় আসে, তাহলে দেখে রাখো, x অক্ষের খণ্ডিত অংশ বের করার সূত্র হচ্ছে 2√g² - c। এই ক্ষেত্রে g এর মান কত? -2। তাহলে আমরা বসাবো -2 হোল স্কয়ার মাইনাস c এর মান -51 বসিয়ে দিলে এখান থেকে পাবো 2√52।
55 এটা হবে আমাদের এই x অক্ষের খণ্ডিত অংশ। ওকে, আচ্ছা শেষে একক লিখে দিও, এটা বেটার হয়, যেহেতু এটা খণ্ডিত অংশ মানে দূরত্ব বোঝাচ্ছে। তাহলে y অক্ষের খণ্ডিত অংশ আর x অক্ষের খণ্ডিত অংশ নির্ণয় করার এই যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র একটু কষ্ট করে মনে রাখতে হবে। ওকে, এই অঙ্কে দেখো বলা হচ্ছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু এবং এত বৃত্ত ও এত রেখার ছেদবিন্দু দিয়ে যায়। আচ্ছা, তাহলে একটা বৃত্ত আর একটা রেখার ছেদবিন্দু দিয়ে যাচ্ছে আমাদের নির্ণয় বৃত্তটা, তাই না? খেয়াল করো, একটি বৃত্ত ও একটি রেখার ছেদবিন্দুগামী কোন বৃত্তের সমীকরণ বের করার নিয়ম হচ্ছে, এই ক্ষেত্রে প্রথমে তুমি বৃত্তের সমীকরণটা লিখবা প্লাস কে ইন্টু রেখার সমীকরণটা লিখবা ইকুয়াল 0। যেমন দেখো আমাদের এই প্রশ্নে একটা বৃত্ত এবং একটা রেখার সমীকরণ দিয়ে বলেছে এদের ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এই বৃত্তের সমীকরণের বাম পাশটা লিখব। সমীকরণের কোন পাশটা? এই সমান সমান চিহ্নের বাম পাশটা লিখবো, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4। এই যে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4, এই বাম পাশটা লিখলাম প্লাস k ইনটু, এরপরে কি করব? সরল রেখা, এই যে রেখার সমীকরণ, রেখার সমীকরণের বাম পাশ লিখবা। এই যে রেখার সমীকরণের বাম পাশ 2x প্লাস 3y প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা এই যে বৃত্ত এবং এই রেখা দুইটার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ পেয়ে যাব। তো এই সমীকরণটাকে আমরা 1 দিচ্ছি, এটা আমাদেরকে বের করতে হবে। এই সমীকরণ বের করতে হলে এখান থেকে কে এর মান আমাদেরকে জানতে হবে। কে এর মান জেনে কে এর মানটা বসিয়ে দিলেই এই সমীকরণ থেকে আমরা বৃত্তের সমীকরণ বের করে ফেলতে পারবো। কে এর মান কিভাবে বের করবো? দেখো বলা আছে যে এই যে বৃত্তটা কিন্তু মূল বিন্দুগামী, তাহলে মূল বিন্দু মানে 0 0, তাহলে মূল বিন্দুর ভুজ আর কোটি মানে 0 আর 0 আমরা এই সমীকরণের x এবং y এর জায়গাগুলিতে বসিয়ে দেব। তাহলে এখান থেকে আমরা কে এর মান পেয়ে যাব। এই যে দেখো x এর জায়গায় 0, y এর জায়গায় 0, এভাবে সব x এবং y এর জায়গায় 0 বসাই দিলে এখান থেকে কে এর মান আসবে 4। এখন কে এর এই মানটা যে পেলাম, এই মানটা আমরা এই 1 নম্বর সমীকরণে, এই 1 নম্বর সমীকরণের এই কে এর জায়গায় নিয়ে বসাবো। এই যে দেখো কে এর মান 4টা আমরা 1 নম্বর সমীকরণের কে এর জায়গায় বসিয়েছি। তাহলে ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা নির্ণেয় বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। এটাই সেই বৃত্ত যেটা ওই বৃত্ত আর ওই রেখা, প্রদত্ত বৃত্ত আর প্রদত্ত রেখার ছেদবিন্দু দিয়ে যাবে। ওকে, কোন রেখা কোন বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত আসলে কি? খেয়াল করো, এক্ষেত্রে অবশ্যই বৃত্তের কেন্দ্র থেকে ওই রেখার দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হতে হবে, তাহলে এই রেখাটা বৃত্তের স্পর্শক হবে। যেমন দেখো এই চিত্রে, এই যে দেখো এই বৃত্তটা, এই বৃত্তের কেন্দ্র কত? HK। বৃত্তের এই কেন্দ্রটা থেকে এই যে রেখাটা দেখতে পাচ্ছ, এই রেখাটার দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয়, তাহলেই আমরা এই রেখাটাকে এই বৃত্তের স্পর্শক বলবো। তাহলে সবুজ রঙের এই রেখাটা যার সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, এই রেখাটা এই বৃত্তের স্পর্শক হবে যদি বৃত্তের কেন্দ্র HK থেকে রেখার দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হয়। ঠিক আছে, এই যে কেন্দ্র থেকে রেখার দূরত্ব, এই দূরত্বটা কি হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান হলেই এই রেখাটা বৃত্তের স্পর্শক হবে। এখন কেন্দ্র থেকে এই রেখাটার দূরত্ব আমরা কিভাবে বের করব? এটা কিন্তু সরল রেখা হতে আমরা দেখে এসেছি। এই ক্ষেত্রে এই যে রেখার যে সমীকরণ আছে, এই সমীকরণের এই বাম পক্ষ সমান সমান চিহ্নের এই বাম পক্ষটাকে আমাদের নিতে হবে। তাহলে আমরা লিখে ফেলি সমান সমান চিহ্নের বাম পাশটাকে ax প্লাস by প্লাস c, দুই পাশে অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন দিব। এখন এই যে আমরা সমীকরণের বাম পাশটা লিখলাম, এইখানে আমরা x এর জায়গায় বসাবো কেন্দ্রের ভুজ, y এর জায়গায় বসাবো কেন্দ্রের কোটি। আচ্ছা, কেন্দ্রের ভুজ হচ্ছে h, তাহলে x এর জায়গায় বসাবো h, কেন্দ্রের কোটি হচ্ছে k, তাহলে y এর জায়গায় বসাবো k। নিচে আমরা ভাগ দিব কি দিয়ে? রুট ওভার অফ x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। এখানে x এর সহগ হচ্ছে a স্কয়ার প্লাস y এর সহগ হচ্ছে b স্কয়ার। এই ফর্মুলা ইউজ করলে আমরা খুবই সহজে কেন্দ্র থেকে এই রেখাটার দূরত্ব বের করে ফেলতে পারবো। তখন চেক করব যে এই যে দূরত্বটা আমরা বের করব, এই দূরত্বটা কি বৃত্তের ব্যাসার্ধের সমান হয় কিনা। যদি সমান হয়ে যায় তাহলেই এই রেখাটা ওই বৃত্তের স্পর্শক হবে। এখন চলো আমরা এই অঙ্কটা দেখি। এখানে বলা হচ্ছে প্রমাণ করো যে এত বৃত্তের একটি স্পর্শক হচ্ছে এত রেখা। আচ্ছা, কোন রেখা কোন বৃত্তের স্পর্শক হতে হলে কি হতে হবে? কেন্দ্র থেকে ওই রেখার দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হতে হবে। তাহলে প্রথমে আমরা এই যে বৃত্তটা দেওয়া আছে এর কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করব। তাহলে এই সমীকরণটাকে সাধারণ সমীকরণের সাথে তুলনা করে খুব সহজে এখান থেকে জি এবং এফ এর মান এবং সি এর মান বের করা যায়। আর এইগুলিকে কাজে লাগিয়ে বৃত্তের কেন্দ্র 1 0 এবং ব্যাসার্ধ √2 খুব সহজে এখান থেকে বের করা যাবে। এটা তো তুমি নিজে এখন করতে পারবে, তাই না? এখন বৃত্তের কেন্দ্র পেলাম, বৃত্তের ব্যাসার্ধ পেলাম। এখন কি করতে হবে? বৃত্তের কেন্দ্র থেকে যেই রেখাটা দেয়া আছে x প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0, এই রেখার দূরত্ব বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করি? রেখার সমান সমান চিহ্নের বাম পাশটা নিয়ে আমরা কাজ করি, তাই না? এই বাম পাশে x এর জায়গায় বসাবো কেন্দ্রের ভুজ 1, y এর জায়গায় বসাবো কেন্দ্রের কোটি 0, এবং এটাকে অ্যাবসলিউট ভ্যালু চিহ্নের ভিতরে আমরা লিখে ফেলবো। এই যে দেখো অ্যাবসলিউট ভ্যালু চিহ্নের ভিতরে আমরা কি লিখেছি? x এর জায়গায় 1 প্লাস y এর জায়গায় 0 প্লাস ধ্রুবক পদ কি আছে 1, এই পুরোটাকে আমরা অ্যাবসলিউট ভ্যালু চিহ্নের ভিতরে লিখেছি। নিচে ভাগ দিব কি দিয়ে? রুট ওভার অফ x এর সহগের স্কয়ার। x এর সহগ কত ছিল? দেখো 1 না, তাহলে 1 স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। y এর সহগ কত? এটা 1 স্কয়ার।
এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো √2। আচ্ছা, এইটা তো দেখো এই যে বৃত্তের ব্যাসার্ধের সমান হয়ে গেছে, তাহলে কেন্দ্র থেকে রেখার দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হলেই সেটা কি হবে? স্পর্শক হবে। তাহলে এটা একটা স্পর্শক হবে। এখন এই অঙ্কটা দেখো, এখানে বলা হচ্ছে 3x + by - 1 = 0 রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে, বি এর মান নির্ণয় করো। আচ্ছা, যদি কোনো রেখা কোনো বৃত্তকে স্পর্শ করে তাহলে সেক্ষেত্রে কেন্দ্র থেকে ওই রেখার দূরত্ব কি হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান হবে, তাই না? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আগের মতোই আমরা যে বৃত্তটা আমাদেরকে দেয়া আছে সেটা কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে ফেলবো। এই যে দেখো, কেন্দ্র 4 1 আর ব্যাসার্ধ কত? √30। এখন আমরা খেয়াল করবো যে কেন্দ্র থেকে যে রেখাটা দেওয়া আছে না 3x + by - 1 = 0, এই রেখার দূরত্ব আগে আমরা বের করব, তাই না? তাহলে দূরত্ব বের করার ক্ষেত্রে কি করব? রেখার বাম পক্ষ নিব। বাম পক্ষ নিয়ে x এর জায়গায় কেন্দ্রের ভুজ 4 আর y এর জায়গায় কেন্দ্রের কোটি 1 কে বসাবো। এই যে দেখো, অ্যাবসলিউট ভ্যালু চিহ্নের ভিতরে আমরা x এর জায়গায় 4, y এর জায়গায় 1 বসিয়ে নিচে √ওভার x এর সহগ কত? 3 স্কয়ার প্লাস y এর সহগ কত? b, তাহলে b স্কয়ার, 3 স্কয়ার b স্কয়ার। এখন এইটা থেকে আমরা এই দূরত্বটা বের করতে পারবো। এখন আমাদেরকে বলেছে যে বি এর মান নির্ণয় করো। যদি রেখাটা বৃত্তকে স্পর্শ করে তাহলে বি এর মান নির্ণয় করো। আমরা জানি রেখা বৃত্তকে স্পর্শ করলে কেন্দ্র থেকে আমরা এই যে রেখার দূরত্বটা বের করেছি এটা অবশ্যই বৃত্তের ব্যাসার্ধ √13 এর সমান হতে হবে, নাহলে তো আর স্পর্শ করবে না, তাই না? তাহলে খেয়াল করো, তাহলে প্রশ্ন মতে যেহেতু রেখাটা বৃত্তের একটা স্পর্শক, তাই অবশ্যই আমাদের নির্ণয় করা দূরত্বটা বৃত্তের ব্যাসার্ধের সমান হতে হবে। তাহলে এখান থেকে দেখো ক্যালকুলেশন করে খুব সহজেই মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যে আমরা এখান থেকে বি এর দুইটা মান বের করতে পারি। একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে -1/6। এই অঙ্কে দেখো কি বলা হচ্ছে, এত বৃত্তে অঙ্কিত যে স্পর্শক এত রেখার উপর লম্ব তার সমীকরণ নির্ণয় করো। তার মানে এই যে বৃত্তটা, এই বৃত্তের একটা স্পর্শকের একটা বৈশিষ্ট্য হচ্ছে এইটা, সে এই রেখাটার উপর লম্ব হবে, তাই না? আচ্ছা, কোন রেখা যদি কোনো বৃত্তের স্পর্শক হয় তাহলে অবশ্যই ওই বৃত্তের কেন্দ্র থেকে ওই রেখার দূরত্ব কি হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান হবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা বরাবরের মতোই যে বৃত্তটা দেওয়া আছে তার কেন্দ্র বের করে ফেলবো 1 2 আর তার ব্যাসার্ধ বের করে ফেলবো 3। এখন দেখো, এই যে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করলাম, এরপরে আমরা কি কাজ করব? আমাদেরকে বলা হচ্ছে যে এই বৃত্তের স্পর্শকের একটা বৈশিষ্ট্য হচ্ছে স্পর্শকটা 3x - 4y - 1 = 0 রেখার উপরে কি হবে? লম্ব হবে। তাহলে 3x - 4y - 1 = 0 রেখার উপরে লম্ব রেখার সমীকরণ আমরা কিভাবে বের করব? এই ক্ষেত্রে x এবং y এর সহগকে ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে x এর সহগ 3 চলে যাবে y এর সামনে, y এর সহগ 4 চলে আসবে x এর সামনে। এই যে 4x 3y, আর মাঝখানে যে চিহ্ন থাকবে সেটাকে চেঞ্জ করতে হবে। মাঝখানে মাইনাস আছে, এটাকে আমরা প্লাস বানাবো। শেষের ধ্রুবক পদ -1 এর জায়গায় বসবে প্লাস k। তাহলেই আমরা লম্ব রেখার সমীকরণ পেয়ে যাব। এই লম্ব রেখাটাই কিন্তু ওই প্রদত্ত বৃত্তের স্পর্শক, তাই না? আচ্ছা দেখো, এই কাজটা কিন্তু আমরা সরলরেখাতেও করে এসেছি, কিভাবে লম্ব রেখা বের করতে হয়। এখন খেয়াল করো, এখন আমরা জানি যে এই রেখাটা যদি স্পর্শক হতে হয় তাহলে অবশ্যই কেন্দ্র থেকে এই রেখার দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। এখন কেন্দ্র 1 2 থেকে তাহলে আমরা এই যে রেখাটা 4x + 3y + k এর দূরত্ব বের করব। এই ক্ষেত্রে এই রেখার বাম পাশটা নিব আমরা, আর x এর জায়গায় বসাবো কেন্দ্রের ভুজ 1, y এর জায়গায় বসাবো কেন্দ্রের কোটি 2। এই যে দেখো, x এর জায়গায় 1, y এর জায়গায় 2 বসিয়েছি আমরা। আর নিচে √x এর সহগের স্কয়ার মানে 4 স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার মানে 3 স্কয়ার। তাহলে এখান থেকে পাবো অ্যাবসলিউট ভ্যালু চিহ্নের ভিতরে k + 10/5। এখন দেখো, এই যে দূরত্বটা আমরা পেলাম, যেহেতু এই রেখাটা এই বৃত্তের একটা স্পর্শক, সেহেতু অবশ্যই এই দূরত্বটা বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3। তাহলে এখান থেকে আমরা পাবো k + 10 = ±15। যেহেতু আমরা অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন তুলে দিয়েছি, সুতরাং প্লাস মাইনাস বসে যাবে। এখন প্লাস চিহ্ন নিয়ে এখান থেকে k এর একটা মান পাওয়া যাবে, সেটা হবে k = 5। মাইনাস চিহ্ন নিলে এখান থেকে k এর আরেকটা মান পাবো, সেটা হবে k = -25। k এর এই দুইটা মানকে যদি আমরা আমাদের এই 1 নম্বর সমীকরণটাকে বসাই, তাহলে এই 1 নম্বর সমীকরণ থেকে দুইটা সমীকরণ পাওয়া যাবে। k এর মান যদি প্রথমে আমরা 5 বসাই, তাহলে দেখো 1 নম্বর সমীকরণ থেকে আমরা পাবো 4x + 3y + 5 = 0। k এর মান যদি -25 বসাই, তাহলে পাবো 4x + 3y - 25 = 0। তাহলে আমরা এখান থেকে কয়টা সমীকরণ পেলাম? দুইটা সমীকরণ। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। এখন এই অঙ্কটা দেখো, এখানে বলা হচ্ছে O00 কেন্দ্র বিশিষ্ট এবং 20 বিন্দুগামী বৃত্তের P বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, প্রথমে আমরা বৃত্তের সমীকরণটাকে বের করে ফেলি। দেখো, বৃত্তটার কেন্দ্র কত? O00, মানে মূল বিন্দু হচ্ছে বৃত্তের কেন্দ্র। আচ্ছা, মূল বিন্দু যদি কেন্দ্র হয় তাহলে বৃত্তের সমীকরণ হবে x² + y² = a², যেখানে a হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এটা তো আমরা এক ক্লাসের একেবারে শুরুতেই দেখে ফেলেছিলাম, তাই না? আচ্ছা, এখন এই বৃত্তের ব্যাসার্ধ আমরা জানি না, কিন্তু এই ক্ষেত্রে একটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র হচ্ছে মূল বিন্দু আর বৃত্তটা 20 বিন্দু দিয়ে যায়। এই যে দেখো, কেন্দ্র হচ্ছে মূল বিন্দু আর বৃত্তটা কত বিন্দু দিয়ে যায়? 20 বিন্দু দিয়ে। তাহলে আমরা যদি বৃত্তের এই কেন্দ্রের সাথে এই 20 বিন্দুকে সংযুক্ত করে দিতে পারি, তাহলেই তো আমরা এখান থেকে বৃত্তের ব্যাসার্ধটা পেয়ে যাব। এই যে এখান থেকে বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাব, কেন্দ্র থেকে 20 বিন্দুর দূরত্বটাই হবে বৃত্তের ব্যাসার্ধ a এর সমান। তাহলে কেন্দ্র থেকে 20 বিন্দুর দূরত্ব আমরা দূরত্বের সূত্র ইউজ করে খুব সহজে বের করতে পারি, সেটা বের হলো 2।
এই 2 হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এর জায়গায় 2 বসিয়ে দিলে আমরা দেখো বৃত্তের সমীকরণ পেয়ে যাব। এখন খেয়াল করো, আমাদেরকে কি করতে হবে? বৃত্তের স্পর্শক ও অবিলম্বের সমীকরণ বের করতে হবে পি বিন্দুতে। এখন আসো, পি বিন্দু আমরা ধরে নিচ্ছি যে পি বিন্দুর স্থানাঙ্ক, আমরা ধরে নিচ্ছি যে পি বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, এটা আমরা ধরে নিচ্ছি। এই পি বিন্দুতে বৃত্তের একটা স্পর্শকের সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে, তাই না? আচ্ছা, ধরো পি বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 হয়, তাহলে পি বিন্দুতে বৃত্তের স্পর্শকের সমীকরণ হবে x ইন্টু x1 প্লাস y ইন্টু y1 ইকুয়াল a স্কোয়ার। এখানে a হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আমরা জানি এর মান অলরেডি বের করেছি 2, তাহলে a স্কোয়ারের জায়গায় হবে 2 স্কোয়ার। আচ্ছা, x1 কি? x1 হচ্ছে পি বিন্দুর ভুজ। y1 কি? y1 হচ্ছে পি বিন্দুর কোটি। এখন পি বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া? 1√3, তাহলে x1 হচ্ছে 1 আর y1 হচ্ছে √3। তাহলে দেখো x1 এর জায়গায় আমরা বসাবো 1, y1 এর জায়গায় বসাবো √3, আর a স্কোয়ার মানে কি? 2 স্কোয়ার। তাহলে এখান থেকে কিন্তু আমরা স্পর্শকের সমীকরণটা পেয়ে যাবো। ঠিক আছে, এখন আমাদেরকে কি করতে হবে? এই অবিলম্বের সমীকরণ বের করতে হবে। এই পি বিন্দুতেই অবিলম্বের সমীকরণ বের করতে হবে। তাহলে অবিলম্বের সমীকরণ যদি বের করতে চাই, তাহলে এই স্পর্শ বিন্দু পি বিন্দুতে একটা লম্ব এঁকে দিই। এই লম্বটা অবশ্যই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, বুঝতে পেরেছো? যখন তুমি স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপরে লম্ব আঁকবা, সেটা অবশ্যই বৃত্তের কেন্দ্রগামী হবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো, যদি আমরা এই স্পর্শকের উপর লম্ব আঁকি, তখন লম্বের সমীকরণটা কি হবে? সেটা হবে x এর সহগ আর y এর সহগ ইন্টারচেঞ্জ করবে। x এর সহগ 1 চলে যাবে y এর সামনে, y এর সহগ √3 চলে আসবে x এর সামনে, আর মাঝখানের চিহ্ন প্লাসের জায়গায় হবে মাইনাস, এই যে দেখো। আর ধ্রুবক পদ হবে প্লাস k। এইটা হবে অবিলম্বের সমীকরণ। এখন এখান থেকে k এর মান বের করতে হবে। আর অবিলম্বটা যেহেতু কেন্দ্রগামী হবে, তাহলে এই কেন্দ্র মানে 0 0 এর স্থানাঙ্কটা আমরা যদি x এবং y এর জায়গায় বসিয়ে দিই, তাহলে এখান থেকে k এর মান পেয়ে যাব। x এর জায়গায় কেন্দ্রের ভুজ, y এর জায়গায় কেন্দ্রের কোটি, বসাই দিলে k এর মান পেলাম 0। k এর এই মানটা আমরা এই 1 নম্বর সমীকরণে বসিয়ে এইখান থেকে আমরা দেখো এই যে অবিলম্বের সমীকরণটা বের করে ফেলেছি। এখন এই অঙ্কটা খেয়াল করো, এখানে বলা হচ্ছে যে 2, 3 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক অক্ষকে স্পর্শ করলে মূল বিন্দুগামী অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। যখনই বলা হবে যে কোনো বৃত্ত এক অক্ষকে স্পর্শ করেছে, তখনই আমরা বুঝবো যে বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির পরম মানের সমান। এটা তো আমরা অলরেডি দেখেছি, তাই না? তো এই ক্ষেত্রে কেন্দ্রের কোটি কত? 3, তাহলে ব্যাসার্ধ হবে অ্যাবসলিউট ভ্যালু অফ 3 মানে 3। তাহলে এখন কি করতে হবে? এখন এখানে বলেছে যে মূল বিন্দুগামী অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা দেখো, মূল বিন্দুগামী যে কোনো রেখার সমীকরণ কি? y ইকুয়াল mx। এই যে দেখো, মূল বিন্দুগামী অপর স্পর্শক হচ্ছে এইটা। এই স্পর্শকের সমীকরণ কত হবে? y ইকুয়াল mx, কারণ এটা মূল বিন্দুগামী। তাহলে এখান থেকে আমরা কি পাবো? mx মাইনাস y ইকুয়াল 0। এই সমীকরণটাই আমাদের বের করতে হবে। এখানে যদি আমরা m এর মান জানতে পারি, তাহলে আমরা সমীকরণটা জেনে যাব। এখন যেহেতু এইটা বৃত্তের একটা স্পর্শক, সেহেতু অবশ্যই বৃত্তের কেন্দ্র 2, 3 থেকে এই স্পর্শকের দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ 3 এর সমান হতেই হবে। তাহলে প্রথম আমরা বৃত্তের কেন্দ্র 2, 3 যেটা দেওয়া আছে, 2, 3 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, এই 2, 3 কেন্দ্র থেকে এই স্পর্শকের দূরত্বটাকে বের করব। তো এই ক্ষেত্রে x এর জায়গায় বসাবো কেন্দ্রের ভুজ, y এর জায়গায় বসাবো কেন্দ্রের কোটি। তো আমরা এই যে দূরত্বটা এখান থেকে বের করব, এই দূরত্বটা কি হবে? বৃত্তের ব্যাসার্ধ 3 এর সমান হবে। ব্যাসার্ধ 3 বের করেছিলাম, এই 3 এর সমান হবে। এখান থেকে ক্যালকুলেশন করে দেখো, m এর মান বের করা হয়েছে দুইটা, একটা হচ্ছে m ইকুয়াল 0 আর একটা হচ্ছে m ইকুয়াল মাইনাস 12/5। এখন এইখান থেকে আমরা m ইকুয়াল মাইনাস 12/5 এই মানটাকে নিব, এই মানটাকে নিয়ে আমাদের এই সমীকরণটাতে বসাবো, y ইকুয়াল mx এই সমীকরণটাতে বসাবো। তাহলে m এর জায়গায় কত বসলো? মাইনাস 12/5। এখান থেকে আমরা সমীকরণটা কত পেলাম? 12x প্লাস 5y ইকুয়াল 0। এটাই হবে আমাদের এই মূল বিন্দুগামী স্পর্শকের সমীকরণ। তুমি যদি জিজ্ঞাসা করো, স্যার m এর যে আরেকটা মান সেটা কেন নিলেন না? m ইকুয়াল 0। m ইকুয়াল 0 মানে কি? সরলরেখা যেহেতু অলরেডি কমপ্লিট, এটা তো জানা উচিত যে m ইকুয়াল 0 মানে হচ্ছে x অক্ষ বরাবর কোনো রেখা থাকলে সেই রেখা। কারণ x অক্ষ বরাবর যখন কোনো রেখা থাকে, তার ঢাল কি হয়? 0 হয়। তো আমরা তো অলরেডি x অক্ষকে স্পর্শ করেছি, এটা তো ওরা বলেই দিয়েছে আমাদেরকে। আমাদের কাছে কি চেয়েছে এখানে? অপর স্পর্শক, অন্য যে স্পর্শক আছে সেইটা। x অক্ষ তো বের করতে বলে নাই, সে তো বলেই দিয়েছে যে x অক্ষকে স্পর্শ করে। সুতরাং যে অপর স্পর্শক আছে সেইটা সমীকরণ y ইকুয়াল mx, ওইটা বের করতে হবে, ওইটা আমরা বের করেছি। আচ্ছা, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি বৃত্তের উপর স্পর্শক আঁকা হয়, তাহলে সেই স্পর্শকের দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব? দেখো, এখানে পি হচ্ছে বৃত্তের বহিস্থ একটা বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1। এই পি থেকে আমরা বৃত্তে একটা স্পর্শক আঁকলাম, যেটা বৃত্তকে টি বিন্দুতে স্পর্শ করেছে। এই ক্ষেত্রে স্পর্শকের দৈর্ঘ্য হবে পিটি। এই দৈর্ঘ্যটা এখন আমরা বের করব। তাহলে এই ক্ষেত্রে যদি বৃত্তের সমীকরণ হয় সাধারণ সমীকরণের মতো, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2jx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0, তাহলে প্রথমে আমরা এই ক্ষেত্রে বৃত্তের সমীকরণের এই বাম পাশটাকে নিয়ে কাজ করব। এই জায়গায় x এর স্থানে আমরা বিন্দুর ভুজ x1 কে বসাবো, y এর স্থানে বিন্দুর কোটি y1 কে বসাবো। তাহলে এখন এই ক্ষেত্রে স্পর্শকের দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব? স্পর্শকের দৈর্ঘ্য পিটি সমান সমান হবে √ওভার অফ, প্রথমে x এর জায়গায় বসাবো x1, y এর জায়গায় বসাবো y1, তাহলে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার।
এরপরে বসাবো প্লাস 2g এক্স এর জায়গায় x1 প্লাস 2f y এর জায়গায় y1 প্লাস c, এটা হবে স্পর্শকের দৈর্ঘ্য। যদি বৃত্তের সমীকরণ হয় x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল a স্কয়ার, যেটা হচ্ছে মূলবিন্দুকে কেন্দ্র ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, তাই না? যদি সমীকরণটা এরকম হয় তাহলে প্রথমে এই যে a স্কয়ারকে সমীকরণের বাম পাশে নিয়ে আসবো। তাহলে এখানে কি হবে মাইনাস a স্কয়ার, আর ডান পাশে কি থাকবে 0। এখন এই বাম পাশে আমরা যেটা পাবো সেটা নিয়ে কাজ করব। এক্ষেত্রে x এর জায়গায় বসবে বিন্দুর ভুজ x1, y এর জায়গায় বসবে বিন্দুর কোটি y1। তাহলে এই ক্ষেত্রে স্পর্শকের দৈর্ঘ্য কি হবে √, x এর জায়গায় x1 তাহলে x1 স্কয়ার প্লাস y এর জায়গায় y1 তাহলে y1 স্কয়ার মাইনাস a স্কয়ার, এ তো এই পাশে নিয়ে এসেছিলাম তখন মাইনাস a স্কয়ার হয়ে গিয়েছিল, এই যে মাইনাস a স্কয়ার, এইটা হবে স্পর্শকের দৈর্ঘ্য। এই অঙ্কটা খেয়াল করি, এখানে বলা হচ্ছে 2 - 3 বিন্দু হতে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো বৃত্তের সমীকরণে x এবং y এর সামনে কিন্তু 2 আছে, এই 2 কে আমরা সরিয়ে দিব, 2 দিয়ে ভাগ দিলে সমীকরণটা আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল 4। এটা মূল বিন্দুকে কেন্দ্র ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ না? আচ্ছা, এই সমীকরণ থেকে স্পর্শকের দৈর্ঘ্য পেতে হলে আমরা কি করব, x আর y কে ঠিক রাখবো, কিন্তু এই যে 4 আছে 4 কে আমরা সমীকরণের বাম পাশে নিয়ে যাব -4 = 0। এটা হবে আমাদের নতুন ফরম্যাট। এই ফরম্যাটে আমরা এই x এর জায়গায় বসাবো এই বিন্দুটার ভুজ 2, y এর জায়গায় বসাবো বিন্দুটার কোটি -3। তাহলে স্পর্শকের দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব, প্রথমে আমরা একটা √, দিব, √এর ভিতরে x এর জায়গায় কি বসাবো 2, দেখো x স্কয়ারের জায়গায় আমরা বসিয়েছি 2 স্কয়ার, প্লাস y এর জায়গায় বসাবো -3, দেখো y এর জায়গায় বসিয়েছি -3 হোল স্কয়ার, y স্কয়ারের জায়গায় -3 স্কয়ার -4। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা স্পর্শকের দৈর্ঘ্য পাবো 3 একক। এবার এই অঙ্কটা দেখো, এখানে আমাদেরকে দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া হয়েছে আর বলা হয়েছে এই বৃত্তদ্বয়ের সাধারণ যা যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা এই দুইটা বৃত্তের সাধারণ যা আগে বের করি। দেখো এটার সিস্টেম, আমরা প্রথম বৃত্ত আগে লিখে ফেললাম, দ্বিতীয় বৃত্তটা লিখে ফেললাম। এখন এই প্রথম বৃত্ত থেকে দ্বিতীয় বৃত্তের সমীকরণটা মাইনাস করলেই এদের সাধারণ যা বের হয়ে যাবে। এই যে দেখো, প্রথম বৃত্তের সমীকরণ থেকে দ্বিতীয় বৃত্তের সমীকরণটা আমরা জাস্ট মাইনাস করে দিয়েছি। তাহলে এইখান থেকে সাধারণ যা এর সমীকরণ কি পাবো, 2x + 1 = 0। সাধারণ যা আসলে কোনটা, এই যে দেখো এটা হচ্ছে আমাদের প্রথম বৃত্ত, তাই না? এই প্রথম বৃত্ত, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বৃত্ত। এই দুইটা বৃত্তের সাধারণ যা, এই যে দেখো এই জায়গাটা, এটা হচ্ছে এই দুইটা বৃত্তের সাধারণ যা। এই সাধারণ যা এর সমীকরণটা আমরা কি বের করেছি, 2x + 1 = 0। এটাকে আমরা 3 নাম্বার দিয়েছি। প্রথম বৃত্ত 1 নাম্বার, দ্বিতীয় বৃত্ত 2 নাম্বার, সাধারণ যা হচ্ছে 3 নাম্বার। এখন খেয়াল করো কি বলা হয়েছে, এখন আমরা যদি আমাদেরকে বলা হয়েছে যে এই যে সাধারণ যা, এইটা যে বৃত্তের ব্যাস ওই বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে এখন আমরা এই সাধারণ যাকে ব্যাস ধরে একটা বৃত্ত আঁকবো। ওকে, দেখো এই সাধারণ যাকে ব্যাস ধরে আমরা একটা বৃত্ত আঁকলাম, এইটা হচ্ছে আমাদের নির্ণেয় বৃত্ত, এইটার সমীকরণ আমাদেরকে বের করতে হবে। তাহলে এই বৃত্তের ব্যাস হচ্ছে সেই সাধারণ যা, ঠিক না? সাধারণ যা হচ্ছে এই সমীকরণের ব্যাস, এটাই সাধারণ যা, এটাই হচ্ছে সমীকরণের ব্যাস। এখন দেখো তো এই যে সাদা রঙের যে বৃত্তটা আমাদের নির্ণেয় বৃত্ত, এইটা আসলে কোন দিক দিয়ে যাচ্ছে, এইটা এই সাধারণ যা যেটা এখন ব্যাস, এই সাধারণ যা এবং এই প্রথম বৃত্তের ছেদবিন্দু দিয়ে যাচ্ছে না? এই সাদা রঙের বৃত্তটা দেখো তো, সাদা রঙের বৃত্তটা এই সাধারণ যা এবং এই প্রথম বৃত্তের এই ছেদবিন্দু দিয়ে কি যাচ্ছে না? সাদা রঙের বৃত্তটা দেখে বোঝাই যাচ্ছে। এখন একটা বৃত্ত এবং একটা রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ আমরা কিভাবে বের করি, আমরা কিন্তু এটা অলরেডি দেখে এসেছি। সেক্ষেত্রে আমরা বৃত্তের সমীকরণের বাম পাশকে বসাবো প্লাস কে ইন্টু ওই যে রেখার সমীকরণের বাম পাশটা বসাবো ইকুয়াল 0। আমাদের এখানে দেখো বৃত্তটা হচ্ছে আমরা প্রথম বৃত্তকে ধরছি আর সাধারণ যাকে ধরছি রেখা, যাদের ছেদবিন্দু দিয়ে আমাদের এই নির্ণেয় সাদা রঙের বৃত্তটা গিয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের নির্ণেয় বৃত্তের সমীকরণ হবে, আমরা প্রথমে প্রথম বৃত্তের সমীকরণটা বসাবো, প্রথম বৃত্তের সমীকরণের বাম পাশটা বসাবো আগে, এই যে এই বাম পাশ x² + y² + 2x + 3y + 1, এই জায়গাটা আমরা আগে বসাবো প্লাস কে ইন্টু রেখার সমীকরণের বাম পাশ। আচ্ছা দেখো সাধারণ যা যে রেখাটা ছিল যাকে এখন আমরা ব্যাস ধরছি, এটার বাম পাশ কত, 2x + 1, এই যে বাম পাশটা বসাবো 2x + 1 = 0। তো এইটাই হচ্ছে আমাদের মূলত নির্ণেয় বৃত্তের সমীকরণ। এটাকে ক্যালকুলেশন করে দেখো আমরা এই আকারে নিয়ে এসেছি, এই যে আকারটা, এখান থেকে আমরা কে এর মান বসালেই আমরা এই বৃত্তের সমীকরণ বের করতে পারবো। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিচ্ছি। এখন খেয়াল করো এই আকার আমরা কেন আনলাম, আমরা যদি এখন একে বৃত্তের সাধারণ সমীকরণের সাথে তুলনা করি, তাহলে বৃত্তের সাধারণ সমীকরণে x এর সাথে কি থাকে 2g, এখানে x এর সাথে কি আছে 2k + 1, তাহলে এখান থেকে g = আমরা কি পাবো k + 1। একইভাবে এখান থেকে f = কি পাবো আমরা 3/2। এখন g জানি f জানি, তাহলে এই ক্ষেত্রে বৃত্তটার কেন্দ্র কত আসবে, -g - f, মানে -k + 1 -3/2। ব্র্যাকেট তুলে দিলে পাবো -k - 1 -3/2। এইটা হবে আমাদের নির্ণেয় বৃত্তের কেন্দ্র। এখন এই যে কেন্দ্রটা আমরা পেয়েছি,
বৃত্তের কেন্দ্র কই থাকে? বৃত্তের ব্যাসের উপরে থাকে না? বৃত্তের ব্যাস বৃত্তের কেন্দ্র দিয়েই তো যায়, ঠিক না? আচ্ছা দেখো, আমরা তো এই যে সাধারণ যাটা পেয়েছিলাম, এই সাধারণ যাকে ব্যাস ধরেই তো আমরা বৃত্তটা এঁকেছি, তাই না? এই যে সাধারণ যাটাকে ব্যাস ধরেই তো আমরা বৃত্তটা এঁকেছি। তার মানে এই বৃত্তের কেন্দ্র মূলত এই সাধারণ যায়ের উপরে অবস্থিত, ঠিক আছে? তাহলে দেখো, যেহেতু বৃত্তের কেন্দ্র, এই যে কেন্দ্রটা আমরা পেয়েছি মাইনাস কে -1 -3/2, এইটা এই যে সাধারণ যা যে রেখাটা পেয়েছি, যেটা এখন বৃত্তের ব্যাস, এই বৃত্তের ব্যাস বা সাধারণ জায়ের উপরে যেহেতু অবস্থিত, সুতরাং এই সমীকরণের এক্স এর জায়গায় আমরা কেন্দ্রের ভুজ মাইনাস কে -1 কে বসাতে পারি। আর এখানে যেহেতু ওয়াই নাই, সুতরাং কোটি বসানোর কোনো চিন্তা নাই, ঠিক আছে? তাহলে আমরা যদি এক্স এর জায়গায় এই ভুজটাকে বসিয়ে দিই মাইনাস কে -1, তাহলে এখান থেকে কিন্তু খুব সহজে দেখো ক্যালকুলেশন করে আমরা কে এর মানটা বের করে ফেললাম -1/2। এখন এই কে এর মানটা আমরা এই সমীকরণটাতে বসাবো, এই সমীকরণটাতে। এই যে দেখো, কে এর মান 4 নম্বর সমীকরণে বসিয়ে আমরা খুবই সহজে এখান থেকে এই সমীকরণ, বৃত্তের সমীকরণটা বের করে ফেলতে পারি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আশা করছি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও, ফ্রেন্ড এবং জুনিয়রদের মাঝে শেয়ার করে দাও। ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথের এরকম আরো গুরুত্বপূর্ণ ক্লাস খুবই দ্রুত ইনশাআল্লাহ চলে আসবে, তাই আমাদের সাথে যুক্ত থাকো। আর এই ক্লাসের সলিউশনের লিংক কমেন্ট সেকশনে দেওয়া আছে, যেখানে ক্লিক করে তোমরা ইনশাআল্লাহ এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।